এইচএসসি 26 ব্যাচ তোমাদের হাতে সময় কইরে ভাই, আর মাত্র কদিন আছে। এখন যদি একটা টপিক নিয়ে তোমরা 3-4 দিন পড়ে থাকো তাহলে পরীক্ষা দিবা কিভাবে? সব টপিক কিভাবে শেষ করবা? দেখো আজকে আমি তো তোমাদেরকে মাত্র 3টা নিয়ম দেখাবো, যে 3টা নিয়ম দেখলে তুমি প্রায় 95% প্রশ্নের আনসার পেয়ে যাবা এখানেই। ওকে, ওয়ার্ডপ্রেসের আজকের এই ক্লাসটা করার পর তোমাকে আর খাতা কলম নিয়ে এগুলো নিয়ে বসতে হবে না। ঠিক আছে, একটা ক্লাসে একদম সব শেষ করে দিব ইনশাল্লাহ। তোমরা এগুলা পড়ে পাবা, খুব ভালোভাবেই পাবা পরীক্ষাতে। ওকে, আর টেনশন করতে হবে না এটা নিয়ে। জাস্ট এই ক্লাসটা শেষ পর্যন্ত করো, আমি ওয়ান শটে পুরো ক্লাসটা নিয়ে নিচ্ছি। দেখো, সো আজকের আমাদের টপিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আসা কোয়েশ্চন গুলা কোনগুলা। দেখো সবচেয়ে বেশি যেগুলো আসে, সবচেয়ে বেশি আসে এই যে। সো এই একটা রুলস তুমি মনে রাখবা, এই একটা রুলস যদি তুমি করতে পারো, মনে রাখতে পারো, পরীক্ষাতে তুমি এই একটা রুলস দিয়ে তুমি 3 থেকে মিনিমাম 4টা পাইবা। ওকে, মিনিমাম 4টা পাইবা, এটা গ্যারান্টি। এরপরে 2 নাম্বার রুলস, এটা যদি মনে রাখতে পারো যে কোনো ভাবে তুমি 2টা পাবা, একদম চোখ বন্ধ করে 2টা থাকবে, আর 2টা 3টা তো অবশ্যই থাকবে। ওকে, তো এটার ক্ষেত্রে 100% তুমি পাইবা, 100% পাইবা। দেখো মাত্র এই কয়টা করলে, আমি যদি এখান থেকে 4টা নেই, এখান থেকে 3টা নেই, এখান থেকে 2টা নেই, হচ্ছে তো রে ভাই, আর কি লাগে আমার, 8টা 9টা তো হয়ে যাচ্ছে। যাই হোক, এবার আসি আমরা, আমি প্রত্যেকটা টপিকে আবার আলাদা আলাদা ভাবে তোমাদেরকে দেখাবো। ওকে, সো এখন এই জায়গাটাতে একটু দেখো, প্রথম রুলসটাতে কি বলছে, সাবজেক্ট প্লাস গ্যাপ, এরপর হচ্ছে মেইন ভার্ব, আবার মেইন ভার্বের বেস ফর্মও দেখাচ্ছি। অর্থাৎ আমার সাবজেক্টের পরে একটা গ্যাপ পাচ্ছি, আর যদি আমি মেইন ভার্বটা B0 দেখি তাহলে আমি চোখ বন্ধ করে শুধু এইগুলা নিয়ে পড়ে থাকবো। আমি মনে করব আমার এই ওয়ার্ডস এবং ফ্রেজের মধ্যে আর কোনো শব্দ নাই, শুধু এই শব্দগুলো আছে। ঠিক আছে, আমি জাস্ট এইগুলো নিয়ে চিন্তা করব। সো এইগুলার কোনো একটা আমি বসায়া পরে আমি এটার আনসারটা ঠিক করে ফেলতে পারি। যাই হোক, এটা নিয়ে বিস্তারিত সামনে আরো বলতেছি। ওকে, সো 2 নাম্বার হচ্ছে বাক্যের শেষে কখন প্রশ্নবোধক চিহ্ন থাকে। তুমি দেখবা প্রশ্নটা হাতে পেয়ে বাক্যের শেষে প্রশ্নবোধক খুঁজবা তুমি। ওকে, বাক্যের শেষে প্রশ্নবোধক খুঁজে পাইলে তুমি 4টার বাহিরে আর কিছুই চিন্তা করবা না, কিচ্ছু না। তুমি জাস্ট মনে করবা আমার এই 4টার ভিতরে আনসার হবে, এবং 100% শিওর। এরপর একটা আছে বাক্যের শুরু থেকে, অনেক সময় দেখবা বাক্যের শুরু থেকে সেটাকে দেয়ার, ইট, এই জিনিসগুলো। ওকে, সো এগুলা করো না রে ভাই, এগুলা করলে আর কি লাগে, বেশি কিছু তো লাগে না। ওকে, সো আমরা শুরুতেই আসি ওয়াজ বর্ন নিয়ে কথা বলি। ওয়াজ বর্ন, দেখো আজকে একটা জাদুকরী কথা আমি তোমাদেরকে বলে দিই। যদি কোথাও দেখো সাবজেক্টের পরে গ্যাপ আছে, কি বলছি কথা বলে না, সাবজেক্টের পরে গ্যাপ, এই সাবজেক্টের পরে গ্যাপ, আর শেষে যদি তুমি এই গ্যাপের পরে ইন প্রিপোজিশনটা পাও, মোটামুটি তুমি কনফার্ম হয়ে যেতে পারো যে এখানে আনসার হিসেবে ওয়াজ বর্ন যাবে। এখানে আনসার হিসেবে কি যাবে? ওয়াজ বর্ন। কথা বুঝাইতে পারছি? এখানে আনসার হিসেবে যাবে ওয়াজ বর্ন। দেখো এবার আরো একটু ডিটেলসে যদি বলতে চাই, তাহলে এখানে স্থানের একটা নির্দিষ্ট নাম থাকবে। এবার তুমি ইন দেখলা, আবার এখানে তুমি একটা স্থানের নাম দেখলা, তাতে আরো কনফার্ম হয়ে গেলা যে আসলে এখানে কি বসবে? ওয়াজ বর্ন বসবে। এরপরে নির্দিষ্ট সময় যদি থাকে, নির্দিষ্ট সাল যদি থাকে, সেই ক্ষেত্রে তুমি এখানে ওয়াজ বর্নটা বসাই দিবা। সবচেয়ে আজকের সহজ কথা হচ্ছে যে তুমি ইনটারে মনে রাখবা, ইন আছে কিনা। ইন থাকলে তুমি চোখ বন্ধ করে এখানে ওয়াজ বর্ন দিয়ে দিবা যদি সাবজেক্টের পরে এই গ্যাপটা পাও। এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমটা এখানে কি বলছে, ফজলুল হক ড্যাশ ইন বরিশাল। সো এখানে ইন আছে, এরপর আবার এখানে একটা জায়গার নামও আছে, তাহলে আমি এখানে চোখ বন্ধ করে ওয়াজ বর্ন দিয়ে দিতে পারি। গুড। নেক্সট আসি, আমি এত কিছু দেখবো না, আমার দেখো আমার কিন্তু এত কিছু দেখা লাগবে না, আমি জাস্ট দেখবো আমার গ্যাপটা কোন বাক্যে আছে। এই যে এখান থেকে একটা বাক্য শুরু, আমি শুধু এতটুকুই দেখবো। ওকে, সো এই যে সাবজেক্ট আছে, ওকে, এরপরে গ্যাপ আছে, এরপরে ইন আছে, হ্যাঁ, আরো চাইলে এখানে সাল আছে, বসাই দাও না ওয়াজ বর্ন, সমস্যা কি? সমস্যা নাই তো, হ্যাঁ, সমস্যা নাই। এই যে হি পাচ্ছ, এরপরে গ্যাপ আছে, ওকে, এরপরে ইন আছে, এরপরে আবার এই যে চুরুলিয়া গ্রামের নাম, হ্যাঁ, এটা নজরুল বাবুরে নিয়ে কথা বলতেছে, বসাই দাও ওয়াজ বর্ন, বসাই দাও। ওকে, এই যে আবার দেখো ইন আছে, আবার এখানে শাল আছে, তাহলে ওয়াজ বর্ন বসাই দাও। কষ্ট কইরে ভাই, কষ্ট তো নাই। হ্যাঁ, এখানে নাইস টু নো যদি আমি বলি, ওই যে একটু মাঝে মধ্যে অফ থাকবে আর কি, অফ থাকলে সেই ক্ষেত্রে ওয়াজ বর্ন বসে। এটা দেখো, এটা হচ্ছে কারো বংশগত ভাবে আর কি, সে অ্যাকচুয়ালি কোন ধরনের ফ্যামিলি থেকে আসছে, যেমন হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, এই যে জার্মান প্যারেন্টস থেকে আসছে, সুতরাং এখানে ওয়াজ বর্ন হবে। সেই ক্ষেত্রে অফ বসে আর কি, কোথা থেকে আসছে এটা বুঝাইতে। নজরুলের কথা যদি বলি, কাজী নজরুল ইসলাম, এই যে ওয়াজ বর্ন এখানে লেখা, অফ এ নোবেল ফ্যামিলি, নজরুল একজন নোবেল ফ্যামিলি থেকে আসছে একটা, সুতরাং এখানে আমি কি বসাইতে পারি? ওয়াজ বর্ন বসাইতে পারি। আমার কথা বুঝতে পারছো তোমরা? ওকে, তো এবার আসি আমরা হ্যাভ টু, হ্যাড টু, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে 100% শিওর থাকো এটা থেকে একটা আসবেই আসবে। ওকে, সো এইটার নিয়ে আমি একটু কথা বলি। আমি কি বলছিলাম শুরুতে, মাথায় রাখছিলাম যে এখানে সাবজেক্টের পরে গ্যাপ আছে, ওকে, এরপরে মেইন ভার্বের বেস ফর্ম আছে, B0 আছে।
তাহলে আমরা এখানে কি বসাইতে পারি, হ্যাভ টু অথবা হ্যাজ টু নিয়ে চিন্তা করতে পারি। সেই চিন্তা থেকে আবার দেখতে হবে আসলে এই হ্যাভ টু হ্যাজ টু বসার পর এটার অর্থ কি দিচ্ছে। যেমন নরমালি তে হয় অথবা তেই হয়, এরকম অর্থ অনেকটা দেয় আর কি। আমি দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে বুঝবা। অথবা এটা মানে এটা একটা বাধ্যবাধকতা বুঝাবে, হ্যাভ টু হ্যাজ টু থাকা মানে বাধ্যবাধকতা বুঝাবে। এবার হ্যাভ টু আর হ্যাজ টু কে যদি আলাদা আলাদা ভাবে কথা বলি, হ্যাভ টু কখন বসবে, হ্যাভ টু বসবে যেসব মানে এই সাবজেক্ট প্লুরাল থাকবে, অথবা আই উই মানে আই থাকে, কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রমী। ইউ যদি সিঙ্গুলার হয় তাও হ্যাভ টু বসবে। আই যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রেও হ্যাভ টু বসবে। আচ্ছা, হ্যাজ টু বসবে কখন, হ্যাজ টু বসবে সিঙ্গুলারের ক্ষেত্রে, হি সি ইট এই জিনিসগুলোর ক্ষেত্রে। আর হ্যাড টুটা কখন বসবে, হ্যাড টুটা বসবে এটা যদি অতীতের কোনো বাধ্যবাধকতা বোঝায়। অলরেডি আমরা জানি তো হ্যাড টু মানে কি, পাস্ট টেন্স না, তো অতীত নিয়ে পড়ে থাকলে সেটা হ্যাড টু হবে। ওকে, দেখো আমরা আসি এখন মেইন কথায়। কি বলছিলাম আমি এখানে, যে মেইন ভার্বের পরে বেস বি জিরো থাকবে। ওকে, মেইন ভার্ব বি জিরো থাকবে আর এর আগে গ্যাপ আছে, আমি হ্যাভ টু হ্যাজ টু নিয়ে চিন্তা করতে পারি। এর মধ্যে যদি তার অর্থ আবার তে হয় তেই হয় এইরকম অর্থ দেয়, তাহলে আমি আরো চোখ বন্ধ করে নিতে পারি। সো আমরা প্রথমটা একটু দেখি। দেখো, they have to solve these problems soon or this project will fail. They have to solve this problem. আমি যদি বলি সলভ মানে কি, সমাধান করা। ওকে, আর হ্যাভ টু আছে বিদায় আমি এখানে কি বলতে পারি, দে হ্যাভ টু সলভ দিস প্রবলেম মানে কি, তাকে সমাধান করতেই হবে, তাদেরকে সমাধান করতেই হবে। এই যে দেখো তেই হবে, এটা আছে, ঠিক আছে, তাদেরকে সমাধান করতেই হবে। দে হ্যাভ টু সলভ দিস প্রবলেমস সুন অর দ্য প্রজেক্ট উইল ফেল, প্রজেক্টটা ফেল করবে। কথা বুঝাইতে পারছি? দেখো তো ঝামেলার কি আছে, সহজ তো। দেখো, she dash study a lot to make a good result, তাহলে তাকে কি করতে হবে, তাকে স্টাডি করতেই হবে। কেন করতে হবে, a lot to make a good result, তাকে খুব ভালো একটা রেজাল্টের জন্য স্টাডি তাকে করতেই হবে। তাহলে এই যে করতেই হবে, তেই শব্দটা আসছে, আসছে না? সো আমি এখানে কি লিখবো, হ্যাভ টু অথবা হ্যাজ টু। এবার আমাকে একটু সতর্ক থাকতে হবে, এখানে কি আছে, she আছে। সেই ক্ষেত্রে কি আমি হ্যাভ টু লিখতে পারবো? কথা বলে না। সির ক্ষেত্রে আমি হ্যাভ টু লিখতে পারবো না, আমি সির ক্ষেত্রে হ্যাভ টু লিখতে পারি না। আমাকে সির ক্ষেত্রে কি লিখতে হবে, আমাকে সির ক্ষেত্রে হ্যাজ টু লিখতে হবে। এগুলা মাথায় রাখতে হবে, এগুলা মাথায় রাখতে হবে। আমি সির ক্ষেত্রে কি লিখবো, হ্যাজ টু লিখবো। ওকে, কথা বুঝাইতে পারছি? এই জিনিসগুলো একটু সতর্কতার সাথে দেখো, পরে কিন্তু ধরা খেয়ে যাবা। ওকে, কখন হ্যাজ টু হ্যাভ টুটা লাগে, ঠিক আছে? এটা খুব বেশি কঠিন কিছু না, জাস্ট মনে রাখো। এবার আসে এটার ক্ষেত্রে। দেখো, ইন এনশিয়েন্ট টাইম, এনশিয়েন্ট টাইম মানে কি, এটা কি এখন বুঝাচ্ছে না আগের কোন একটা সময়কে বুঝাচ্ছে, পুরাতন কোন একটা সময়কে বুঝাচ্ছে না? কথা বলে না, পুরান একটা সময়কে বুঝাচ্ছে। তো পুরান সময়কে বুঝাচ্ছে মানে কি, এটা অতীতকে বুঝাচ্ছে। সো অতীত ইন্ডিকেট থাকলে আমাকে কি করতে হবে, আমি কি হ্যাভ টু নিয়ে পড়ে থাকবো? কথা বলে না, আমি কি হ্যাভ টু নিয়ে পড়ে থাকবো? আমাকে কি আনতে হবে এখানে খুঁজে, আমাকে হ্যাড বেটার আনতে হবে। কথা বুঝাইতে পারছি? কি আনতে হবে আমাকে, হেড বেটার, হেড বেটার। এই যে হেড বেটার, দেখো এটার অর্থটা একটু ধরার চেষ্টা করি। ইন এনশিয়েন্ট টাইম পিপুল হ্যাড টু ফাইট, তাদেরকে সংগ্রাম বা যুদ্ধ করতেই হতো। কাদের বিরুদ্ধে? এগেইনস্ট ডেঞ্জারাস ওয়াইল্ড অ্যানিমেলস, মানে খুব মারাত্মক ধরনের যে ওয়াইল্ড অ্যানিমেলস গুলো আছে তাদের সাথে তাকে ফাইট করতেই হতো। দ্যাটস ইট। রেমেন্ডার এক্সাম্পল। একটা কথা আবার বলি এখানে, দেখো হ্যাভ টু হ্যাজ টু সবসময় এরকম সাবজেক্টের পরেই গ্যাপ পাইছো, এরপরে বি জিরো পাইছো, তুমি চোখ বন্ধ করে বসাই দিলা, এটা কিন্তু সবসময় সত্য না। মাঝে মধ্যে এই সেন্টেন্সটা আবার ইন্টারগেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ সেন্টেন্স হয়ে আসতে পারে। যদি ইন্টারগেটিভ বা নেগেটিভ হয়ে আসে সেই ক্ষেত্রেও কোনো পার্থক্য নাই, দেখো কোনো সমস্যা নাই। ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা কি করি, অক্সিলিয়ারি ভার্বটা সামনে লিখি, এরপরে আমরা কি করি, আমরা সাবজেক্টটাকে সামনে লিখি, ঠিক আছে? এরপরে এখানে অফেন একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের হিসাব আমরা আনবো না কখনো কোনো ক্ষেত্রে। আমরা তাহলে এখানে কি নিলাম, অক্সিলিয়ারি ভার্ব নিলাম, এখানে কি নিলাম, ইউ নিলাম, এখানে কি তাহলে গ্যাপ আছে। এরপরে আবার কি দেখতে পাচ্ছি, ট্রাভেল, যেটা একটা ভার্ব, ট্রাভেল করা। সো ভার্বের বেস ফর্ম আছে, তাহলে দেখো তো এখানে কি বসবে, এখানে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, এরপরে গ্যাপ, এরপরে মেইন ভার্ব, এটা কোয়েশ্চন মার্ক আছে, প্রশ্নবোধক মানে চিহ্ন আছে। সুতরাং চোখ বন্ধ করে এখানে কি বসবে, ভার্ব বসবে। কি বসবে, ভার্ব। এবার আমরা এখানে ডুর পরে কি লিখতে পারি, হ্যাভ টু লিখতে পারি। দে এটার অর্থটা একটু ধরার চেষ্টা করবা। ডু ইউ অফেন হ্যাভ টু ট্রাভেল অন বিজনেস, তোমাকে কি করতে হবে, যে ওই বিজনেসে কি তোমাকে ট্রাভেল করতে হবে, এটা জিজ্ঞেস করছে আর কি। আচ্ছা, এরপরটা দেখো, আই ডিডন্ট হ্যাভ টু হেল্প হিম, এটা একটা নেগেটিভ বাক্য। এই যে ডিডন্ট আছে, ডিডন্ট আছে। ও তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা কে জানো কি জানো না আমি জানি না, ডু, ডাজ, ডিড এই ভার্বগুলা যদি কখনো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসে, এরপরে যদি মেইন ভার্ব আসে, মেইন ভার্বের সব সময় বেস ফর্ম। কথা বুঝাইতে পারছি? এবার যদি এখানে সি থাকতো, আমার কথা হচ্ছে এখানে কি থাকতো, এবার যদি সি থাকতো তাহলে তুমি কি করতা, সি থাকলে কি এখানে হ্যাজ টু লিখতা? অবশ্যই না। কেন না?
কারণ এখানে কি আছে, এরপরে আমার অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আছে। অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড কখন আসে, যদি সেন্টেন্সটা থাকে ইন্টারোগেটিভ অথবা সেন্টেন্সটা থাকে নেগেটিভ, সেই ক্ষেত্রে ডু ডাজ ডিড কে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পাই। তো সেই হিসেবে কি করব, যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে পাইলাম, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে এরপরে বেস ফর্ম বসাতে হবে। আবার বলো তো, হ্যাভ টু হ্যাজ টুর মধ্যে বেস ফর্ম কোনটা? 100% বেস ফর্ম হচ্ছে হ্যাভ টু, কারণ হ্যাভ থেকেই মূলত এই তিনটে জিনিস বের হয়েছে। ওকে, হ্যাভ নিজেও বের হয়েছে, হ্যাজও বের হয়েছে, হ্যাডও বের হয়েছে। কথা বুঝাইতে পারছি? তো আই ডোন্ট, তাহলে আমি এখানে কি বলবো, আই ডোন্ট এর পরে এখানে আমি হ্যাভ টু গো দিব, ঠিক আছে? ওকে, সো এবার আসি আমরা এরপরে নেক্সট গুরুত্বপূর্ণটা, হ্যাড বেটার। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসবে, লিখে রাখো, 100% আসবে। এবার হ্যাড বেটারের কথা যদি বলতে যাই, তাহলে কি বলবো শুরুতে, ওই যে আগের কথাটা আবার ঘুরে ফিরে আসতেছে। প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে, এরপরে কি বসবে, একটা গ্যাপ থাকবে, এরপরে কি মেইন ভার্বের বেস ফর্ম থাকবে। ওকে, সো আমরা এতগুলো পাইয়া গেলাম এখানে। তো এইগুলা পাইলে আমি কি নিয়ে চিন্তা করবো, হ্যাড বেটার অথবা উড রেদার অথবা হ্যাভ টু, এইগুলো চিন্তা করবো না। সো এখন দেখো আমরা হেড ব্যাটারটা একটু চিন্তা করি, হেড ব্যাটারটার অর্থ ধরার চেষ্টা করবো। হেড ব্যাটার মানে কি বোঝায়? হেড ব্যাটার মানে ভালো এমন একটা উপদেশ দেয়, বুঝছো? এটা তোমাকে বাধ্যবাধকতা না, যেমন এটাই না করতেই হবে এরকম কোনো কিছু না। হ্যাজ টু স্টাডি অবশ্যই করতে হবে, হ্যাড টু স্টাডি অবশ্যই করতে হবে, এগুলা কোনো কিছু না, কিন্তু মাথায় রাখো এগুলা, বুঝছো? সো হেড ব্যাটারের ক্ষেত্রে কি আসে রে ভাই, হেড ব্যাটারের ক্ষেত্রে অর্থটা আসবে ভালো এমন উপদেশ বুঝাতে। তোমাকে একটা উপদেশ দিচ্ছি, হ্যাঁ, ফর এক্সাম্পল কি করব, তুমি মোটামুটি শরীরটা খারাপ লাগতেছে, কয়েকদিন ধরে খাবার রুচি হচ্ছে না, আমি তোমাকে কি বলবো রে ভাই, তুই ভালো আছে একটা ভালো ডাক্তার দেখা, এটা ভালো একটা ডাক্তার দেখা, এই জিনিসটা। ওকে, সো আমরা প্রথম এক্সাম্পলটাতে আসি। দেখো আমরা এই ক্রাইটেরিয়াটা মেনটেন করব এই এক্সাম্পল গুলা দিয়ে। ওকে, যে এক্সাম্পল গুলা কিন্তু বিগত সালে আসছে, দেখো 25-এ আসছে এটা, 25-এ আসছে এটা, গুরুত্বপূর্ণ, মিস করা যাবে না। ইউ হ্যাড বেটার আমরা এখানে লিখবো, আমি হ্যাড বেটারটা উত্তরটা লিখে দিছি। ধরো আমি হ্যাড বেটারটা এখানে নাই চিন্তা করলাম, হ্যাড বেটার আমার এখান থেকে নাই আমি চিন্তা করলাম। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস। তোমাকে কি করতে হবে, তুমি বলবা রে ভাই ক্রোকোডাইলে তুমি টাচ করতে যাইবা, তাহলে এটা কি মে বি ডেঞ্জারাস, এটা মানে ডেঞ্জারাস হইতে পারে নাকি? সো এখন আমার কি, তাহলে আমি ক্রোকোডাইলকে আমার মানে যাওয়া ঠিক হবে? এটা একটা ভালো উপদেশ দিচ্ছে না, যাও না তুমি। আর তোমার যদি বেশি চলকানে দেখে সেটা তো ভিন্ন কথা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হেড বেটার লিখতে পারি। ওকে, নেক্সট কি, ইউ ড্যাশ অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অফ ইয়ার কলেজ ফর গ্র্যান্টিং ইউ এ স্টিপেন্ড। দেখো হ্যাভ টু না লিখে হেড বেটার কেন লিখবে, একবার অর্থ ধরার চেষ্টা করো না। তোমার ভালো, তুমি প্রিন্সিপালের কাছে অ্যাপ্লাই করো, বুঝতে পারছো, তোমার কলেজের প্রিন্সিপালের কাছে অ্যাপ্লাই করো ফর ইওর গ্র্যান্টিং ইউ স্টিপেন্ড। তোমার এইটার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে প্রিন্সিপালের কাছে অ্যাপ্লাই করাটা ভালো না? যে জাস্ট এইরকম একটা জিনিস দেখো, যে জিনিসটা দ্বারা কি বুঝাচ্ছে, মানে তোমাকে কোনো কিছু বাধ্যবাধকতা না, জাস্ট তোমাকে নর্মাল করলে ভালো, এটা তোমার জন্য, হ্যাঁ, এরকম কোনো কিছু একটা দিচ্ছে। হ্যাঁ, এখন তুমি উপবৃত্তির জন্য যদি প্রিন্সিপালের কাছে তুমি একটা অ্যাপ্লাই করো, তাহলে তো সেটা ভালো। স্টিপেন্ড মানে উপবৃত্তি বলি, বুঝতে পারছো? তো তোমাকে গ্রান্ট করবে মানে প্রিন্সিপাল। তো এখানে আমি হেড বেটার লিখতে পারি। পরেরটা কি, ইউ ড্যাশ বাই এ কোট, তাহলে তোমার এটা কোট কিনা ভালো, কোট কিনে কি বাধ্যবাধকতা নাকি? না। এই যে দেখো, আই ড্যাশ গো নাও অর আই উইল বি লেট, আই হ্যাড বেটার গো নাও, আমি বরং এখন যাই, মানে আমি ভালো যাই, অর আই উইল বি লেট, অথবা আমি লেটে পড়ে যাবো, এরকম কিছু একটা। হ্যাঁ, নেগেটিভের ক্ষেত্রে অনেক সময় হইতে পারে নেগেটিভ ফর্মে। এই যে আমি প্রথমটাই লিখছিলাম নেগেটিভ ফর্মে, হেড ব্যাটারের পরে নটও বসতে পারে। ওকে, হেড ব্যাটারের পরে নটও বসতে পারে, মাথায় রাখো, কথা বলো, মাথায় রাখো। হেড ব্যাটারের পরে যদি নট বসে, সেই ক্ষেত্রে কিন্তু এর পরে থাকবে ভার্বটা, ভার্বের বেস ফর্মই থাকবে সব সময়। দা স্টুডেন্টস আছে, দা স্টুডেন্টস এর পরে কি বসে, দা স্টুডেন্টস এর পরে এখানে একটা গ্যাপ আছে, সাবজেক্টের পরে গ্যাপ আছে, এরপরে নট আছে, নটটাকে আমি ফোকাস করবো না, আমি ফোকাস করবো এখানে ভার্বটাকে, ভার্বটার বেস ফর্ম আছে, এখানে আমি চিন্তা করব কি, হেড বেটার, হ্যাভ টু অথবা উড রেদার, এই জিনিসগুলা ইউজ টু। তাহলে ও মিনিং অর্থগতভাবে আমাকে কি আসতেছে। আচ্ছা, আমি তোমাদেরকে এটা করে দেখাই তো, দেখো তো, যদি আমরা হ্যাভ টু আর হেড বেটারের মধ্যে একটু কম্পারিজন করতে যাই, আমি এইটা একটু দেখি। নেক্সটটা, দ্য স্টুডেন্টস ড্যাশ নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, স্টুডেন্টদেরকে অবশ্যই ক্লাসে নয়েজ করা যাবে না। এইসব ক্ষেত্রে একদম 100% বাধ্যবাধকতা যে এরকমটা না, সেই ক্ষেত্রে আমরা হেড বেটারটা লিখতে পারি। স্টুডেন্ট যে ভালো, যে তাদেরকে ক্লাসে নয়েজ যদি তারা না করে, এই জিনিসটা ঠিক আছে। এবার আসি আমরা উড্রেদারের ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ, দেখো মনোযোগ দিয়ে দেখো, জাস্ট শেষ করো ক্লাসটা, ভাল লাগবে, পরে বুঝবা প্র্যাকটিসে গেলে।
হ্যাঁ, তাছাড়া আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ পাই গেলে তো তখন হাতের কাছে পাই গেছো, সব দেখতে পাবা, যা পড়াচ্ছি সব সেম জিনিস পিডিএফ পেয়ে যাবা। হ্যাঁ, যখন যেটাতে একটু কনফিউশন মনে নাই, মন তো আর সমান না, মন হঠাৎ করে পড়াশোনা থেকে চলে যাবে কোথাও, ওই মনটাকে ধইরা আনতে পিডিএফ খুলবা। পিডিএফ খুলা যখন দেখবা, ভাইয়া বলছিল হেড ব্যাটারের পরে ভার্বের বেস ফর্ম, তখন একটু মন এই দিকে চলে আসবে। ওকে, তো এখন কি দেখাতে পাচ্ছি এখানে? উড রেদার। কি দেখতে পাচ্ছ? উড রেদার। কথা তো সেম। উড রেদারের ক্ষেত্রে আমি কি বলছিলাম? সাবজেক্টের পরে বেস মানে গ্যাপ থাকবে, এরপরে ভার্বের বেস ফর্ম থাকবে। আছে তো? সমস্যা আছে? নাই? আছে। বাট এইখানে একটা মজার বিষয় আছে। উড রেদার দেখো, THAN দেন থাকলেই কিন্তু তুমি উড রেদার বসাই দিতে পারো। কি বলছি? দেন থাকলেই তুমি উড রেদার বসাই দিতে পারো, যদিও একটা কনফিউশন সামনে অপেক্ষা করতেছে। দেন কিন্তু আবার আসে স্কার্সলি ডট ডট হুয়েন। হ্যাঁ, এগুলা মনে আছে? স্কার্সলি ডট ডট হুয়েন, হার্ডলি ডট ডট কি জানি কি বলে যে, এই যে ওই জিনিসগুলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ওইখানেও কিন্তু তুমি দেন পাইবা। এখন এই কনফিউশনটা দূর করতে হবে, এবং ওইগুলাও খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে কিন্তু অনেক আসে। ছাড় দেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই, তোমাকে পড়তে হবে। তো ওইটা পর্যন্ত দেখো, আর না হয় তুমি কি করবা, দেন দেখে নাইচা তুমি বসাই দিবা উড্রেদার, কিন্তু উত্তর হবে নো সোনার হেড। এখন নো সোনার হেডের জায়গায় তুমি উড্রেদার বসাই দেবো, উত্তর কিভাবে হবে? হবে না তোরে ভাই, কাটা যাবে। পরীক্ষাতে এসে দিয়ে বলবা স্যার 100-এ 100, হ্যাঁ রেজাল্ট বের হয়েছে না, ওইভাবে না। যাই হোক, সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো দেন থাকলে আমি কি বসাবো? উড্রেদার বসাবো। আপাতত আমি এইটুই মনে রাখবো, দেখবো ভার্বের বেস ফর্ম আছে, আবার আমি এখানে দেন পাচ্ছি। আরে দুইটা পাচ্ছি মানে কোনো কথা নাই, কোনো কথা নাই। ডিরেক্ট এখানে উড্রেদার হবে চোখ বন্ধ করে। ওকে, সো দেখো একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছি। উড্রেদারের ক্ষেত্রে ওই যে এখানে একটা অর্থ দিবে, অর্থটা আমি একটু লিখে দিই তোমাদেরকে, সুবিধা হবে। দেখো, বরং একটা অর্থ দেয় অনেক সময়, আমরা বলি না বরং তুমি এটা করো, বরং ওইটা করো, এই যে এরকম একটা অর্থ দিবে। হ্যাঁ, দেখো ফর এক্সাম্পল, ধরো এখানে কি লিখে আছে, আমি তোমাদেরকে এক্সাম্পলটা দিলে একটু ভালো বুঝবা। এ ব্রেভ ওয়ারিয়র মানে একজন সাহসী যোদ্ধা, সে কি করছে? ড্যাশ, সে কি করে জানি নাই, ও ডাই, তাহলে সে মারা গেছে। দেন ইএল টু ইনিমিস। এখন খুব বুঝো তো, একজন যোদ্ধা সে কি ওর মানে, ও আরেকটা কথা বলি, এই উড্রেদারের ক্ষেত্রে দেখবা দুইটা জিনিস আছে, একটা এই পাশে একটা জিনিস আছে, আবার ওই পাশে আরেকটা জিনিস আছে। দেখবা এই পাশের থেকে ওই পাশেরটা অনেক সম্মানজনক কিংবা অনেকটা বড় এরকম জিনিস বোঝায়। ওকে, বা একটু বেনিফিটেড এরকমটা বোঝায়। যাই হোক, সো সে একজন যোদ্ধার ক্ষেত্রে কি হবে? সে মারা যাবে রে ভাই, তাও কি করবে না, সে সে পরাজিত স্বীকার করবে। দেখো না, দেখো না, হিস্ট্রি পড়ো নাই? প্রীতিলতা ওয়াদ্দেদারের কাহিনী পড়ছো না? প্রীতিলতা ওয়াদ্দেদার কাহিনী কি করছিল? তো এরকম বড় বড়রা কি করে, তারা আসলে এনিমির কাছে ধরা পড়ে না, তারা আসলে মারা যায়, তাও তারা ধরা পড়বে না। তো এব্রেভ ওয়ারিয়র উড রেদার বরং ডাই, বরং মারা যাবে, দেন ইএল টু এনিমিস, এনিমিসের কাছ থেকে পরাজিত হওয়ার থেকে বরং সে মারা যাবে বা ধরা খাওয়ার থেকে। ওকে, এবার মিলাও না, এই যে দেখো এগুলাতে আমি মিলাবো। আই ড্যাশ টেক এন অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট। আমি কলেজে পায়ে হেঁটে, এই যে দেখো গো টু কলেজ অন ফুট, অন ফুট, পায়ে হেঁটে যাওয়ার থেকে আমি কি করব? আমি বরং একটা অটো বাইক নিব। টেক মানে কি? নেওয়া। টেক দেখো ভার্বের বেস ফর্ম আছে, আছে। উড্রেদার বসাও, বসাও উড্রেদার। কথা বুঝাইতে পারছি আমি? কথা বলে না। এখন দেখো উড্রেদার বসাও। সমস্যা আছে? তোমার কেউ কিছু বলবে এখানে উড্রেদার বসাইলে? বসাও না। হ্যাঁ, আমরা উড্রেদার বসাইতে পারছি, ডিরেক্ট উড্রেদার বসবে। কথা নাই, কথা নাই, উড্রেদার কোপাও। এরপরটা দেখো, পরটাতে কি আসে? পরটাতে কি আসে? আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। সেম কথা, ওয়াক হোম। তুমি পায়ে হেঁটে যাওয়ার চেয়ে কি করবা? একটা ট্যাক্সি নেবা। এই যে টেক আছে, বসা উড্রেদার, সমস্যা নাই। আসে আবার আমরা ইউজ টু তে। ইউজ টু, ইউজ টু একই কথা, খুব বেশি গুরুত্বপূর্ণ না, তাও দেখতে হবে, দেখতে হবে। সাবজেক্টের পরে গ্যাপ আছে, এরপরে মেইন ভার্বের বেস ফর্ম আছে। ওকে, চোখ বন্ধ করে আমরা ইউজ টু চিন্তা করতে পারি, উড রাদার চিন্তা করতে পারি, হ্যাভ টু চিন্তা করতে পারি, হ্যাজ টু চিন্তা করতে পারি, হ্যাঁ, অথবা হ্যাড বেটার চিন্তা করতে পারি। এগুলোর মধ্যে সব চিন্তা বাদ দিয়ে এখানে ইউজ টু চিন্তা করতে হবে। কখন জানো? যখন তুমি দেখবা এটা অতীতের কোনো একটা অভ্যাস বুঝাচ্ছে। আবার অতীতের অভ্যাস ছাড়া আরেকটা কাহিনী এখানে ঘটে অনেক সময়। কি ঘটে জানো? যেমন আগে একটা কাজ ছিল, এখন আর নেই। কথা বুঝতে পারছি? এক্সাম্পলে যাচ্ছি। অথবা আগে ছিল এখন নেই, এখনো এখন মানে আগে ছিল না এখন আছে। তো এইরকম ক্ষেত্রে কি হইতে পারে? ইউজ টু হইতে পারে। এক্সাম্পলে যাও, কথাগুলা এগুলা মাথায় সাজাও, সাজায় এক্সাম্পল দেখো। এগুলা হচ্ছে মেইন তাবিজ, মেইন ওষুধ। এগুলা ঝুলাইয়া গলার মধ্যে এরপরে তুমি করতে বসবা, ওয়ার্ড এন্ড পেজ, ভুল হবে না। এইটাতে যদি ভালো মার্কস না পাও, তাহলে দুনিয়ার কোনোটাতে ভালো মার্কস পাইবা না। এটাতে 100-এ 100 পাইতে হইব। কথা বুঝাইতে পারছি? মার্কস কত দিবে এটাতে?
টোটাল মার্কস আছে কত তোমার এই একটাতে? তোমার একটাতে মার্কস আছে মাত্র 5। কত আছে? 5। 10টা হইলে তুমি 5 পাইবা। এর মানে বুঝতে পারছো কতটুকু সতর্ক থাকতে হবে। ওকে, দেখো, সো এটা প্রথমটা দেখি, শি ইউজ টু সিং ইন এ চয়ার। চয়ার মানে বুঝো তো? আচ্ছা, দেখো, ইউজ টু মানে কি বলছি, যে অতীতের কোনো একটা অভ্যাস বোঝাবে এরকম কিছু তো। তাহলে অতীতের অভ্যাস, দেখো, গায়ক দল, চয়ার মানে আমরা গায়ক দল। তাহলে শি ইউজ টু সিং, সে গান গাইতো কাদের সাথে? ইন এ চয়ার মানে গায়ক দলে থাকতো আর কি, গায়ক দলে গান গাইতো, এই জিনিসটা। এই যে অতীত বুঝাচ্ছে। আবার এখানে এটা কেন অতীত বুঝাচ্ছে? পরের যদি কোনো বাক্য থাকে এটা দেখে আরো শিওর হইতে পারবো। দেখো, এখানে ভার্ব কি আছে? শির পরে গেইব আছে না? কথা বলে না। শির পরে কি আছে? গেইব আছে। গেইব কি রে ভাই? ভিটু না? ভিটু থাকলে কি এটা? ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এই বাক্য যদি ক্ষমার পরে এইটুকু যদি থাকে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে তোমরা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে কে বলছে? কে বলছে? কেউ বলবে? বলবে না। তাহলে আমরা এখানে কি বসাবো? আমরা এখানে আমাদের সুন্দর ইউজ টু কে বসিয়ে দিব। ঠিক আছে, দেখো, উই ইউজ টু সুইম ইন রিভার, এটা বুঝেই যাচ্ছে যে আমরা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। এই যে একটা জিনিস, অভ্যাস, একটা পিছনের অভ্যাস, অতীতের অভ্যাস। পরেরটা, এ ড্যাশ ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। ডু আছে ভার্বের বেস ফর্ম, হার্মফুল অ্যাক্টিভিটিস এটা দুইবার আসছে, একটা চট্টগ্রাম বোর্ডে, না এটা কি কুমিল্লা বোর্ড, তো হ্যাঁ কুমিল্লা বোর্ডে 17 আর কুমিল্লা বোর্ডে 16তে আসছে। বাহ, রিপিট হয়েছে কিন্তু প্রশ্ন মাথায় রাখো, রিপিটে হয় প্রশ্ন। সো হি ড্যাশ ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, কি আছে এখানে? ডু আছে না? ডু ভার্বের বেস ফর্ম না? তাহলে আমি কি বসাইবা? কি বসাইবা? এখানে আমরা ইউজ টু বসাইতে পারি, অর্থটা দেখলে আরো বুঝবো। কিভাবে? ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। এন্ড দেখো তো, এখানে আমি হ্যাড বেটার নিলে হচ্ছে? হ্যাড বেটার যদি নেই, হি হ্যাড বেটার ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, তার ভালো আরো খারাপ কিছু কাজ করুক, হ্যাঁ, অ্যাক্টিভিটিস করুক হার্মফুল গুলা, হবে এটা দৌড়ানি দিবে টিচার। ওকে, এক্সামিনার দেখা মাথা এই ঘুরে পড়ে যাবে তোমার এই উত্তর দেখা। তাহলে আমি এখানে কি লিখবো রে ভাই? উড রাদার তো লিখবো না, এখানে আছে দেন, কি আছে? নাই তো আমার তেমন কিছু। তাহলে আমি কি লিখতে পারি এখানে? ইউজ টু লিখতে পারি। দেখো, সহজ তো, এত ঝামেলার কোনো কিছু নাই। এবার আসি, এই যে উনি কিন্তু আসবেন পরীক্ষায়, আপনি 100% লিখে রাখেন, এটা আসবে পরীক্ষাতে 100%। আমি 30টা দিয়ে রাখছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমটা কি? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এই ডট ডটের মধ্যে ওই তুমি প্রশ্নতে দেওয়া থাকবে, আর এই লুক লাইক আর হোয়াট ডাজটা তোমাকে লিখতে হবে। ওকে, হোয়াট ডাজ লুক লাইকটা মাথায় রাখবা, দেখা যায় এরকম কিছু, মানে দৃশ্যমান কোনো কিছু। ওকে, সেটা কোনো ব্যক্তি, কোনো বস্তু, আবার বাহ্যিক মানে বাহিরের আকৃতিটা হইতে পারে, গঠনটা হইতে পারে, দেখতে কেমন এই জিনিসটা হইতে পারে, মানে দৃশ্যমান কোনো কিছু নিয়ে কথা বললে সেই ক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইকটা লিখে ফেলবো। কথা বুঝাইতে পারছি? আর একটা জিনিস দেখবা, ধরো হোয়াট ডাজ লুক লাইক, এই গ্যাপের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? কোন একটা বস্তু অথবা প্রাণীর নাম বসাই দাও, বসাই দাও। এটা এই গ্যাপের মধ্যে বস্তু অথবা প্রাণীর নাম পাইছো, বসাই দাও। কথা বুঝো নাই? আমি একটা এক্সাম্পল দিই, দেখো তো, দা বেলকনি, এটা কিসের নাম? দা বেলকনি কিসের নাম? এটা একটা বস্তু না? এন এলিফ্যান্ট, এই যে একটা প্রাণীর নাম আছে, এন এলিফ্যান্ট। এলিফ্যান্ট কি প্রাণী না? তাহলে কি বসাবো আমি? এই গ্যাপে বসবে হোয়াট ডাজ, এই গ্যাপে বসবে লুক লাইক। ওকে, শর্টকাট টিক্স নোট করো, মাথা সাজায়ও। এবার আসি হোয়াটস লাইক এর ক্ষেত্রে। এটা যদি অনুভূতি বুঝায়, এটা হচ্ছে দৃশ্যমান দেখা যায় কোনো কিছু, আর এটার ক্ষেত্রে হচ্ছে অনুভূতি বুঝায়। সো অনুভূতি বুঝায়, সেটা আচরণ হইতে পারে, স্বাস্থ্য হইতে পারে, মনের অবস্থা কেমন, এই জিনিসগুলো বুঝাইতে পারে। সো হোয়াটস, এরপরে গ্যাপ থাকবে, এরপরে লাইক থাকবে। আবার যদি ব্যক্তির নাম দেখো, তখনও কিন্তু তোমরা এখানে কি বসাই দিতে পারো? কি বসাইতে পারো? হোয়াটস লাইক বসাইতে পারো। কি আছে? ইয়োর প্রিন্সিপাল, এটা ব্যক্তি বুঝাচ্ছে না? কথা বলে না রে, কি বুঝাচ্ছে? ব্যক্তি বুঝাচ্ছে তো। তাহলে ব্যক্তি বুঝাইলে তুমি কি দিবা? হোয়াটস লাইক দিবা। কথা বুঝাইতে পারছি? হোয়াটস লাইক দিয়ে দিবা। ওকে, সো হোয়াটস ইয়োর প্রিন্সিপাল লাইক। ওকে, দা ওয়েদার আছে, দা ওয়েদার, এটা ফিল করার বিষয়, অনুভূতি, ওয়েদার ফিল করার বিষয়। ওকে, সো ইট, এই যে ইট বলতে এখানে কাকে বুঝাচ্ছে? ইট বলতে এখানে সুইমিং কে বুঝাচ্ছে। সুইমিং কিসের? সুইমিং একটা কিসের অবস্থা? একটা বুঝাচ্ছে। এটা কোনো দৃশ্যমান কোনো কিছু না। ওকে, সুইমিং। আবার আসি আমরা হোয়াট ইফ এর ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ আছে। দেখো, হোয়াট ইফ বলছিলাম, হোয়াট ডাজ লুক লাইক বলছিলাম, এগুলার পরে প্রথমে আমি খুঁজবো কোথায় আছে প্রশ্নবোধক চিহ্ন। কোয়েশনে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমি এগুলা নিয়ে পড়ে থাকবো, যে আমার এগুলার মধ্যেই হবে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইফ অথবা উড ইউ মাইন্ড। এই চারটার বাইরে আমরা যাব না, চারটা থেকে চিন্তা করব। এবার আসি হোয়াট ইফ এর ক্ষেত্রে, দেখবা বাক্যের শুরুতেই গ্যাপ আছে। কোথায় গ্যাপ আছে? কথা বলে না। কোথায় গ্যাপ আছে? বাক্যের শুরুতে গ্যাপ আছে। পরে কি দেখবা? কোনো কিছু ঘটা
ভয় প্রকাশ পাবে, এরকম যদি এরকম কোনো কিছু যদি হয়, অর্থ দিবে কি? যদি হয় তাহলে কি হবে, এরকম অর্থ দিবে অনেকটা। ঠিক আছে, বুঝতে পারো না এই কথা? এক্সাম্পল দিয়ে দেখাই দিতেছি। কি আছে এখানে? হোয়াট ইফ, গ্যাপে হোয়াট ইফ বসবে, এরপরে সাবজেক্ট ভার্ব বসবে, এগুলো মাথায় রেখো। দেখো এখানে কি আছে, ইউ একটা সাবজেক্ট, ওয়ার একটা কি ভার্ব, ওয়ার একটা কি ভার্ব, সাবজেক্ট ভার্বের আগে গ্যাপ আছে, গ্যাপ আছে। এর মানে কি চিন্তা করব, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন পাচ্ছি, সাবজেক্ট ভার্ব পাচ্ছি, এর আগে গ্যাপ পাচ্ছি, চোখ বন্ধ করে আমি হোয়াট ইফ চিন্তা করব। আর একটু অর্থ চিন্তা, আমি আরো কনফার্ম হওয়ার জন্য অর্থটা দিব, অর্থটা দেখবো যদি হয় তাহলে কি হবে, এরকম অর্থ দেয়। হোয়াট ইফ ইউ ওয়ার ইন এ বাইক এন্ড মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কি হবে তুমি যদি একটা বাইকে সিরিয়াস অ্যাক্সিডেন্ট করো, কি হবে? অনেক কিছু হবে, ঠিক না? হ্যাঁ, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। তাহলে আমি এখানে কি পাচ্ছি, হোয়াট ইফ পাচ্ছি, আমার অর্থ দিতেছে হোয়াট ইফ। ওকে, কথা বুঝতে পারছো? সবগুলো এবার পারবা। আই সেড কারেক্ট। বাবারে ভাই, একটু মিনিং টিনিং ধরার চেষ্টা করবা, বুঝছো? একটু মিনিং টিনিং ধরার চেষ্টা করবা। যদি এইটাতে 100% মার্ক না তুলতে পারো, 5-5 না তুলতে পারো, তাহলে কোনটাতে তুলবা? তোমাদের তো কিছু কিছু জিনিস তো থাকে, কিছু জিনিস থাকে এই কারণে স্টুডেন্টরা যেন পাস করে। কথা বুঝছো? কিছু জিনিস তোমাকে রেখেই দিবে যেন স্টুডেন্টরা পাস করে, টিচাররাও বুঝে। সবরে বিপদে ফেলায় লাভ নাই আসলে। ওকে, সো এইলো কথা আর কি। সো হোয়াট ইফ দ্য আইস হ্যাড ক্র্যাকড, ওই যে যদি আইসটা পাঠা ধরে, গেলা তুমি অ্যান্টার্কটিকা মহাদেশে, হঠাৎ আইসবার্গ একটা পাঠা ধরছে, ক্র্যাকড, ক্র্যাক তো বুঝো, ক্র্যাচ, ক্র্যাকড, পাঠা, তাহলে তোমার কি হবে? হোয়াট ইফ, এটা ভয় প্রকাশ করতেছে, কি ঘটবে? হ্যাঁ, নিজেকে এখন এই বাক্যটা পড়ার সময় অ্যান্টার্কটিকা মহাদেশে চিন্তা করো, খুব বড় বরফের পাহাড়ের পাশে যাচ্ছ, হঠাৎ করে ক্র্যাকড হয়ে গেছে একটা আইসের ইয়ে, কি হবে তখন? কি হবে? অনেক কিছু হবে। ওকে, সো পরেরটা আসি, দ্য ট্রেন ইজ লেট, কি হবে? হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, কি হবে যদি ট্রেনটা লেট হয়? হ্যাঁ, এই যে দেখো সাবজেক্ট, এরপরে পাচ্ছি ভার্ব, এরপরে কোয়েশ্চন, বসাও এখানে হোয়াট ইফ, সাবজেক্ট ভার্ব, বসাও এখানে হোয়াট ইফ, এই যে কোয়েশ্চন আছে। ওকে, এবার আসি লেট এলুনের কথা। এটাও গুরুত্বপূর্ণ, 3 স্টার দেওয়া, পরীক্ষাতে আসে। লেট এলুন, লেট এলুন, প্রথম কথা লেট এলুন মানে কি? প্রশ্নই উঠে না। আমরা অনেক সময় বলি কি, তো দূরের কথা, এটা দেখো অর্থ দেখে বুঝে, মানে এক্সাম্পল দেখে আমি বুঝাচ্ছি। তো লেট এলুনের দুই পাশে সমজাতীয় শব্দ থাকবে, এটা একটু মাথায় রেখো। সমজাতীয় শব্দ রে ভাই, একই ধরনের শব্দ থাকবে, কথা বুঝো নাই? হ্যাঁ, এখানে কি নিয়ে কথা বলতেছে? এক না, এখানে কি আছে? এক। এখানে কি আছে? মিল আছে। সো এক আর মিল কি? মিল মানে কি? খাবার না? তাহলে কি লিখি? একই জাতীয় জিনিস কিনা? হ্যাঁ, এক জাতীয় জিনিস। এরপরটা কি? তুলনামূলক ছোট বস্তু আগে থাকবে, ল্যাটেলুনের আগে থাকবে ছোট বস্তু, আর তুলনামূলক বড় বস্তুটা থাকবে ল্যাটেলুনের পরে। দেখো তো, একটা এক, এখানে একটা এক, আর এখানে পুরো মিলের কথা বলতেছে, ইন্টার মিল। পুরো মিলে কি শুধু এক থাকে? হ্যাঁ, কথা বলে না। পুরো মিলে কি শুধু এক থাকে? শুধু এক থাকে না, অনেক কিছু থাকে, একমাত্র পুরো মিলের একটা অংশ। সুতরাং একের তুলনায় পুরো মিলটা অনেক বড়। এই যে দেখো, তুলনামূলক ছোট বস্তু, ল্যাটেলুনের পরে আছে তুলনামূলক বড় বস্তু। এরপরেরটা কি? ল্যাটেলুনের পূর্বের ক্লোজটা নেগেটিভ ক্লোজ হয়, এটা মনে রাখবে। হ্যাঁ, দেখবা এই যে দেখো, এই যে ল্যাটেলুনের আগে নেভার আছে নেগেটিভ, ল্যাটেলুনের আগে হার্ডলি আছে, হার্ডলি একটা নেগেটিভ শব্দ, এসএসসি তে পড়ো নাই? হার্ডলি একটা নেগেটিভ শব্দ, স্কার্সলি একটা নেগেটিভ শব্দ, সেলডম। ওকে, এই যে দেখো কান্ট, এটা একটা নেগেটিভ, কান্ট নেগেটিভ। কথা বুঝাইতে পারছি? এই জিনিসগুলো মাথার মধ্যে সাজাও, এরপরে ল্যাটেলুন নিয়ে কাজ করো। দেখো দুনিয়ার কোনো শক্তি নাই তোমাকে ল্যাটেলুন বসাইতে বাধা দিবে। ওকে, she has never egg boiled an egg, let alone এটা। I can hardly walk, এই যে দেখো, তাহলে let alone রানের রেস, এখানে কি আছে? ওয়াক আছে। কি আছে? কথা বলে না, ওয়াক আছে। ওয়াক মানে হাঁটা, আর রানের রেস মানে কি? দৌড়ানো। তুলনামূলক কি? অনেক বড় জিনিস। হাঁটার তুলনা দৌড়ানোটা কি? অনেক না? এ বাস টিকেট আছে, এ বাস টিকেট, একটা বাস টিকেট। দেখো তো এখানে কি আছে? এয়ার টিকেট। এয়ার টিকেট আর বাস টিকেট সমান? সমান কিনা? 50 টাকা দিলে বাস টিকিট পাওয়া যায়, হ্যাঁ, আরো কমও আছে, আরো বেশিও আছে। এয়ার টিকিট কি 50 টাকায় মিলবে? মিনিমাম তো মনে হয় এখন 3.5-4 করে ফেলছে। ঢাকা সিলেটের ওয়েটা মনে হয় সবচেয়ে কম ডোমেস্টিক ফ্লাইটে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, পরেরটা দেখো, ইউ ক্যান ট্রাস্ট, এই যে এখানে আছে উইথ ইয়োর ডগ, উইথ ইয়োর চাইল্ড, এই জিনিসগুলা। ওকে, আসি আমরা এজ ইফ এজ দূর ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ, 3 স্টার দেওয়া, আসবে পরীক্ষাতে, মাথায় রাখো। এজ ইফ এজ দূর অর্থটা দেখো প্রথমেই, অর্থ কি দেয় জানো? মনে হয় যেন, এরকম কোন একটা অর্থ দেয়। হ্যাঁ, ফর এক্সাম্পল দিলে আর বুঝবা। শি টক্স টু মাচ, সে খুব খুব বেশি কথা বলে। ইট ইজ অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাড,
মনে হয় সে যেন একটা পাগল, অতিরিক্ত কথা বলে, টকেটিভ, মানে বাচাল। নেক্সটে কি আসে? নেক্সট আমরা যে জিনিসটা দেখবো, এখানে বি ওয়ান থাকবে, বি ওয়ান এর পরে এস ইফ অথবা এস টু বসবে। অর্থাৎ এই পাশে বি ওয়ান আছে, মধ্যে একটা গ্যাপ আছে, এরপরে বি টু দিয়ে একটা ক্লোজ আছে, তাহলে আমরা কি চিন্তা করব? হ্যাঁ, এই যে দেখো ভার্বের সাথে এস বাই এস আছে, বি ওয়ান না? ভার্বের সাথে এস বাই এস থাকলে কি বি ওয়ান। এই পাশে কি আছে? বি টু, ওয়ার একটা বি টু ভার্ব, বি ওয়ান বি টু আছে, মধ্যে কি বসবে? এস ইফ এস টু বসাই দিব এবং অর্থটা ধরার চেষ্টা করব। দেখি, রিফাত অফেন বিহেভস, সে মাঝে মধ্যে এমন আচরণ করে, কি করে? অ্যাজ ইফ যেন হি ওয়ার এ প্রিন্স, সে একজন রাজা ছিল। কথা বুঝাইতে পারছি? দেখতে পাচ্ছ? সো এই যে বি ওয়ান বি টু আর মধ্যে অ্যাজ ইফ দিয়ে অর্থ হয়ে যাচ্ছে। ওকে, এই যে দেখো একই জিনিস আবার আছে, বি ওয়ান, হ্যাঁ এটা কি বি ওয়ান, এস আছে, ওয়ার বি টু, এরপরে কি আছে? পরের কথা কি? পরের কথা হচ্ছে ভি ওয়ান না, সামনে বি টু থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা হেড প্লাস বি থ্রি থাকবে। আসেনি একটা? দেখো তো, প্রিটেন্ড, ভার্বের সাথে ইডি আছে, কি আছে? ভার্বের সাথে ইডি আছে, ইডি, চোখ বন্ধ করে ইডি থাকলে এটা ভি টু, কোনো কথা নাই, অন্য কোনো অক্সিলারি ভার্ব নাই, শুধু ভার্ব আছে, আবার ওই ভার্বের সাথে ইডি আছে, চোখ বন্ধ করে এটা বি টু। মনে রাখো, অক্সিলারি ভার্ব নাই, কোনো কিচ্ছু নাই, ইডি আছে, 100% বি টু। পরে আছে হেডবিন আছে, হেডবিন থাকলে কি হবে? পরেরটা হেড প্লাস বি থ্রি, এই যে বি এর বি থ্রি ফ্রম বিন, চোখ বন্ধ করে বসাই দাও অ্যাজ ইফ। এখানে কি আছে? ইডি, কি আছে? ইডি, দেখো তো এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে না, শুধু একটা ভার্ব, এর মধ্যে আবার ইডি যুক্ত, চোখ বন্ধ করে এটা বি টু, কোনো কথা নাই, কোনো কথা নাই, বি টু হবে। এই যে হ্যাড নেভার সিন, বি থ্রি আছে, হ্যাড প্লাস বি থ্রি, কি বসাবো? কি বসবে? অ্যাজ ইফ বসবে। প্রবলেমটা কোথায়? বসে যায় তো। হ্যাঁ, আসি অ্যাজ ইফ, অ্যাজ সুন অ্যাজ, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, একটা ঘটনা ঘটার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটা, একটা ঘটনা ঘটে গেছে, এটার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটবে। কথা বুঝাইতে পারছি? একটা ঘটনা ঘটে গেছে, এটার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটবে। এইরকম ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাইতে পারি, অথবা হুয়েন এভার বসাইতে পারি। অ্যাজ সুন অ্যাজ এর কাহিনী দেখো, অ্যাজ সুন অ্যাজ এর পরে এখানে আর একটা কথা, অ্যাজ সুন অ্যাজ কি? অ্যাজ সুন অ্যাজ গ্যাপের শুরুতে বসতে পারে। কোথায় বসতে পারে? কথা বলে না। অ্যাজ সুন অ্যাজ গ্যাপের শুরুতে বসতে পারে, অ্যাজ সুন অ্যাজ মধ্যেও বসতে পারে, এই যে অ্যাজ সুন অ্যাজ মধ্যেও বসতে পারে। কথা বুঝতে পারছো? তবে এটা মনে রাখো, অ্যাজ সুন অ্যাজ এর পরে যদি শুরুতে যদি বসে, অ্যাজ সুন অ্যাজ এর পরের বাক্যটাতে যদি বি টু থাকে, তাহলে ওই পরে আরেকটা যে থাকবে ওইটাতে বি টু থাকবে। এক্সাম্পল দিব, দিব এক্সাম্পল, দিচ্ছি এক্সাম্পল। এই যে দেখো, এখানে অ্যাজ সুন অ্যাজ বসাইলাম, এরপরে কি আছে? এখানে ভার্ব আছে, ভার্বটা কি আছে? বি টু আছে, এরপরেরটাতে কি আছে? বি টু আছে, আছে তো। তো এত কিছু বি টু থাকলে কি হবে? দুই পাশে বি টু আছে, কি হবে? অ্যাজ সুন অ্যাজ বসাও, বসাও, অর্থ দেখো, কোন একটা ঘটনা ঘটার সাথে সাথে আরেকটা ঘটনা, দেখবা অর্থ মিলে যাচ্ছে। কথা বুঝাইতে পারছি? অথবা দেখবা অ্যাজ সুন অ্যাজ এর পরে ভি ওয়ান আছে, আবার ওইটা ভি টু হইতে পারে। কথা বুঝো নাই? কথা বুঝো নাই তোমরা? কথা বুঝবা। এই যে দেখো, আচ্ছা এখানে আরেকটা কথা বলি, এই যে এটা একটু বলে ফেলি, পরে চলে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। কোথাও দেখবা পসিবল পাইছো, এর আগে গ্যাপ আছে, দিয়ে দাও, অ্যাজ সুন অ্যাজ দিয়ে দাও, কোনো কথা নাই, কোনো কথা হবে না, অ্যাজ সুন অ্যাজ হবে, অ্যাজ সুন অ্যাজ হবে, আর কোনো কথা হবে না, দিয়ে দাও অ্যাজ সুন অ্যাজ। ঠিক আছে, পসিবল পাইছো, ওকে। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবা। আবার অ্যাজ সুন অ্যাজ মধ্যেও বসবে, এই যে দেখো এই একটা বাক্য 2025 আসছে ঢাকা বোর্ডে, কই আছে? হি উইল গো টু দ্য শপ ড্যাশ দ্য ট্রেন স্টপস, কি আছে? এখানে একটা ভার্ব আছে, আছে কিনা? কথা বলে না, আছে কিনা? এখানে একটা ভার্ব আছে, এখানে কি আছে? উইল গো, এখানে একটা ভার্ব আছে, দুই পাশে ভার্ব আছে, মধ্যে গ্যাপ আছে। এবার বুঝবা এখানে অ্যাজ সুন অ্যাজটা বসবে, অর্থ মিলাও। হি উইল গো টু দ্য শপ, সে শপে যেতে না যেতেই কি করছে? দ্য রেইন স্টপস, কি হয়েছে? বৃষ্টি থেমে গেছে, তাহলে অ্যাজ সুন অ্যাজ হবে না, যেতে না যেতে। কথা বুঝো নাই? এই যে জিনিসগুলোই পাইবা তোমরা অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে, অর্থটা একটু মেলানোর চেষ্টা করবা। অনেক আসছে, সব দেখাতে যাচ্ছি না, প্র্যাকটিস করবা, আমি দিয়ে দিব পিডিএফ দিয়ে দিব, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা। প্রবলেম হলে আমার কমেন্টে বলবা, জানাই দিবা কোনটাতে প্রবলেম হয়েছে, আমি ডিটেলস দিয়ে দিব রিপ্লাই হিসেবে। এবার আসি গুরুত্বপূর্ণ জিনিস, ইন্ট্রোডাক্টরি দেয়ার, বাক্যের শুরুতে বসবে, 100% শিওর। কি বলছিলাম মনে আছে? ওইখানে কিন্তু বলছিলাম বাক্যের শুরুতেই বসবে। এবার দেখো, দেয়ার কি? কোন স্থানে কোনো কিছু আছে বা নাই, এরকম কোনো কিছু বুঝাইতে, থাকতেও পারে নাও থাকতে পারে, অথবা অস্তিত্ব আছে বা নাই, অথবা ছিল অথবা ছিল না, ফার্স্ট টেন্স থাকলে আর কি। হ্যাঁ, এখন একটা জিনিস মনে রাখবা, দেয়ার এর পরে ভার্বটা কি হবে? দেয়ার পরে ভার্বটা সিঙ্গুলার হবে, আবার দেয়ার পরে ভার্বটা প্লুরাল হবে, দুইটাই হবে। কি হবে? দুইটাই হবে। তাহলে দেখো তো,
এটা কিসের উপর নির্ভর করে? দেয়ার তো একই থাকবে। তাহলে আমি কখন দেয়ারের পরে ভার্ব সিঙ্গুলার লিখবো, কখন প্লুরাল লিখবো, এটা আমি দেয়ারের উপর ডিপেন্ড করবে না, এটা ডিপেন্ড করবে ভার্বের পরে কি আছে এটার উপর। দেখো তো, ভার্বের পরে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে দেয়ারের পরে ভার্ব সিঙ্গুলার হবে চোখ বন্ধ করে। সাবজেক্টের পরে যদি ভার্বের পরে যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে দেয়ারের পরে কি বসবে? প্লুরাল ভার্ব বসবে। বুঝো নাই আমার কথা? একটা এক্সাম্পল দিই, বুঝবা। দেখো এখানে কি আছে, এই যে এ গোজ প্রভাব। এ গোজ প্রভাব কি? এ আছে, এ মানে চোখ বন্ধ করে একটা সিঙ্গুলার, চোখ বন্ধ করে আর কোনো হিসাব নাই, এ আছে মানে সিঙ্গুলার। এখানে কি আছে? ভার্বের সাথে এস বাই এস আছে। কেন? কেন ভার্বের সাথে এস বাই এস? এটা একটা ভার্ব, এটা কি ভার্ব, এর মধ্যে এটাতে কি বসছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম সিঙ্গুলার। ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি সিঙ্গুলার হয় কি করতে হয়? ভার্বের সাথে কি বসাইতে হয় জানো না? এস বা ইয়েস। কি লাগবে? এস বা ইয়েস। এরপরে আসি ইন মডার্ন টাইমস। ইন মডার্ন টাইমস সহজ কথা, দেখো এ গ্রেট চেঞ্জ আছে। এ গ্রেট চেঞ্জ, এ গ্রেট চেঞ্জ কি? এ গ্রেট চেঞ্জ কি? এ গ্রেট চেঞ্জ হচ্ছে সিঙ্গুলার। তাহলে এরপরে ভার্ব কি হবে? ভার্বটা সিঙ্গুলার আছে, দেখো হ্যাজ আছে। কি আছে? হ্যাজ, বসাই দাও দেয়ার। কথা বুঝছো? এবার বাক্যের শুরুতে বলছিলাম, এবার এই যে দেখো ইন মডার্ন টাইমস, এগুলার বলে অ্যাডভার্ব অফ টাইম, বাক্যের শুরুতে থাকবে, এগুলার ধরা হবে না। অ্যাডভার্ব নিয়ে নাড়াচাড়া করবে না, অ্যাডভার্বকে কোনো হিসাবে রাখবো না আমরা, অ্যাডভার্বকে কোনো হিসাবে রাখবো না। ওই যে আমরা দেখছিলাম না অফেন দিয়ে একটা, অফেনের ক্ষেত্রে কি করছিলাম আমরা? অফেনের ক্ষেত্রে কি আমরা কোনো কিছু করছিলাম? অফেনরে বলছিলাম এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। কথা বুঝাইতে পারছি? কোনো কথা বলা যাবে না, আমরা অ্যাডভার্বকে অ্যাডভার্বের জায়গায় রেখে দিব। ওকে, নেক্সটে আসো। সো এবার আসি আমরা ইটের ক্ষেত্রে। ইট, দেখো ইট, ইট করতে হবে। সো ইট আর দেয়ারের মধ্যে একটা মিল আছে, দুইটাই কিন্তু গ্যাপ শুরুতে বসবে, ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার। ওকে, দুইটাও যদি শুরুতে বসে, এটার মধ্যে আবার একটা ঝামেলা আছে, একটা জিনিস মাথায় রাখবা। কি মাথায় রাখবা? দেখো দেয়ার যুক্ত, এই যে দেয়ার পাচ্ছি আমরা, এই দেয়ারের পরে ভার্বটা কি হইতে পারে? সিঙ্গুলার হইতে পারে, হইতে পারে কিনা? হইতে পারে। ভার্ব কি হইতে পারে? প্লুরালও হইতে পারে। এর মানে দেয়ারের পরে আমি সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব দুইটাই পাচ্ছি। দুইটার ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটবে না। ইটের ক্ষেত্রে পরে কি থাকবে? পরে চোখ বন্ধ করে সবসময় সিঙ্গুলার হবে। ইট মানে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, আর দেয়ার মানে সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটা হইতে পারে। এটা কিসের উপর ডিপেন্ড করবে? পরবর্তীতে যে সাবজেক্ট থাকবে তার উপর। বুঝতে পারছো তো? পরবর্তীতে সাবজেক্ট সিঙ্গুলার হলে দেয়ারের পরে ভার্ব সিঙ্গুলার, সরি হ্যাঁ ঠিক আছে, পরবর্তীতে সাবজেক্ট প্লুরাল হলে দেয়ারের পরে ভার্ব প্লুরাল। কিন্তু ইটার ক্ষেত্রে এরকম কাহিনী না। এটার ক্ষেত্রে পরবর্তীতে যদিও, এই যে দেখো একটা এক্সাম্পল, এই যে এখানে কি আছে? মেনি ইয়ার্স, প্লুরাল, ভার্বের পরে প্লুরাল আছে। তাহলে এটা যদি দেয়ার হইতো সামনে, তাহলে এখানে কি হইতো? হ্যাজ হইতো। দেখো তো, হ্যাজ, হ্যাজ তো একটা সিঙ্গুলার ভার্ব, কিন্তু এখানে আছে কি? মেনি ইয়ার্সটা কি? প্লুরাল। তাহলে এখানে হিসাবে কি হওয়ার কথা ছিল? প্লুরাল হওয়ার কথা ছিল, ঠিক কিনা? যদি এখানে দেয়ার হইতো তাহলে মেনি ইয়ার্স এর জন্য এখানে কি ভার্ব কি হইতো? প্লুরাল হইতো, হ্যাজ বিনটা প্লুরাল হইতো, হ্যাজ বিন না হয়ে হ্যাভ বিন হইতো, তখন আমরা এখানে দেয়ার বসাইতে পারতাম। সো এটা একটা সাইন যে এখানে প্লুরাল থাকা সত্ত্বেও এখানে ভার্বটা সিঙ্গুলার, এর মানে 100% শিওর এখানে ইট বসবে। ওকে, তো ইটের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে সব সময়। এবং ইটটা অনেক সময় কিভাবে তৈরি হয় জানো? ধরো কোনো একটা সেন্টেন্সে, কোনো একটা বাক্যতে তুমি 2+B0 পাচ্ছ, 2+B0, কথা বুঝাইতে পারছি? 2+B0 মানে কি? 2+B0 মানে হচ্ছে ইনফিনিটিভ। এই যে ইনফিনিটিভ পাচ্ছ, এটাকে কেন্দ্র করে অনেক সময় ইট লিখতে হয়। যেমন দেখো শেষের বাক্য টু ওয়াক, এই যে, তারপর হচ্ছে টু গেট গুড, এই যে টু গেট, অনেক সময় গুড শব্দটা পাইলো এটা এই যে নো গুড, নো ইউজ, এইরকম যদি পাও, হ্যাঁ, এটাকে কেন্দ্র করলে অনেক সময় চোখ বন্ধ করে দিয়ে দিতে পারো ইট। কথা বুঝাইতে পারছি? নো গুড, নো ইউজ অথবা গুড, এই জিনিসগুলো পাইলে তুমি ইট বসাই দিতে পারো। ঠিক আছে, তাহলে এখানে কি বসবে? বলো কি বসবে? আমরা এখানে ইট লিখবো, সমস্যা নাই তো, ইট লিখতে পারি। এখানে আমরা ইট লিখতে পারি, এখানে আমরা ইট লিখতে পারি, সবগুলোতে ইট হবে। শেষ, এই হলো কথা। ইটের ক্ষেত্রে, ইটের ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, যদি এটার পিছনের সাবজেক্টটা প্লুরাল হয় তাও সিঙ্গুলার হবে, তাও সিঙ্গুলার হবে। এটার ভার্বটা প্লুরাল, তাও এখানে ভার্বটা সিঙ্গুলার, এবং এটার উত্তর 100% শিওর এটা ইজ হবে। অন্যথা যদি এখানে মিলতো তাহলে এটা দেয়ার হয়ে যেত। যাই হোক, বুঝতে পারছো আশা করি দেয়ার এবং ইটের মধ্যে পার্থক্য, মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসবে, 100% শিওর আসবে। এবার এসে আমরা ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইমের মধ্যে দেখো পার্থক্য বুঝো। ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইম, কোনো কিছু করার এখনই সময়, এমন একটা অর্থ পাইবা। ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে এই অর্থটা দিবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতেছি। ইট ইজ হাই টাইম ইউ লেভ দিস প্লেস, এখনই সময় তুমি জায়গায় এইটা ছাড়ো। কথা বুঝতে পারছো তো? ইউ লেফট দিস প্লেস, তোমাকে এখনই সময়, ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস। ইট ইজ হাই টাইমের পর একটা বড় সাইন আছে, দেখো সাইনটা কি?
যদি ইট ইজ টাইম ইউজ করো, ইট ইজ টাইমের পরে তুমি 2+b0 লিখতে পারো অথবা b2 লিখতে পারো। কিন্তু তো আমি বলবো কি সবসময় ইট ইজ হাই টাইম দিয়ে লিখে ফেলবা। ইট ইজ হাই টাইমের পরে সবসময় b2 হবে, আর মোস্ট অফ দ্য এটাই পাইবা। ইট ইজ হাই টাইমের পরে b2। দেখো এখানে কি আছে, এই যে লেফট আছে, তাহলে গ্যাপটা কোথায় ছিল? এই যে এখানে আমার গ্যাপ ছিল, গ্যাপের পরে এখানে ভার্ব কি আছে? b2। কি বসাবো গ্যাপে? ইট ইজ হাই টাইম। অর্থ দেখে বুঝতে হবে। পিপল স্টপড, এই যে ভার্ব b2। b2 দেখতে পাচ্ছি, b2 চোখ বন্ধ করে বসাই দাও, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম বসাই দাও। লেফট আছে, লেফট আছে, লেফট আছে, বসাই দাও ইট ইজ হাই টাইম। এখানে ইট ইজ হাই টাইম বসাই দাও, অর্থটা ধরার চেষ্টা করবা। এবার এসে আমরা আনলেস এবং ইফ নট নিয়ে। এটা আনলেস ইফ নট, ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না। অর্থ হিসেবে আমরা এটা যদি না পাবো, অর্থ হিসেবে আমরা এটাতে যদি না পাবো আনলেসের জন্য। না আনলেসের কিছু কথা আছে, একটু মাথার মধ্যে সাজাই দাও। এটা বলে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স গুলোতে দেখো, কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত অথবা আনলেস যুক্ত বাক্যটাতে যদি তুমি b1 দেখো, তাহলে পরে দেখবা 100% শেল, উইল, ক্যান, মে এগুলোর কোনো কিছু একটা আছে। কথা বুঝতে পারছো? কথা বুঝো নাই? দেখো একটা এক্সাম্পল দেখো, এখানে কি আছে? ওয়ার্ক হার্ড। কি আছে? ওয়ার্ক হার্ড। এই যে ওয়ার্কটা কি? b1। আবার ওই পাশে কি আছে? এই পাশে উইল আছে। কি আছে? উইল আছে। চোখ বন্ধ করে বসাই দাও আনলেস। চোখ বন্ধ করে বসাই দাও আনলেস। উইল আছে, এখানে b1 আছে, বসাই দাও। এবার যদি b1 না দেখে b2 থাকে, সে সময় কি করবা? দেখবা গ্যাপের পরে b2 যুক্ত একটা ক্লোজ আছে এবং এরপরে আবার ওই পরবর্তী ক্লোজটাতে আবার উড কুড মাইট আছে, বসাই দাও। চোখ বন্ধ করে আনলেস বসাই দাও। দেখবা এক্সাম্পল দেখবা। এই যে দেখো এখানে একটা কথা, এই গ্যাপের পরে আমি বলছিলাম গ্যাপের পরে b1 আছে, এই যে প্রথমটাতে আবার যাচ্ছি, এই যে গ্যাপের পরে b1 ওয়ার্ক, তাহলে গ্যাপের আগে এখানে কি আছে? উইল আছে। আরেকটা ক্লোজে উইল আছে। এর মানে কি? আনলেসটা শুরুতেও থাকতে পারে, মধ্যেও থাকতে পারে। কথা বুঝাইতে পারছি? যেখানেই থাকুক আনলেস যুক্ত বাক্যটার ক্ষেত্রে b1 b2 চিন্তা করব, আনলেস যুক্ত বাক্যর ক্ষেত্রে যেখানেই থাকুক। ওকে, সেকেন্ডটাতে কি বলছিলাম? b2। আর ওই পাশেরটাতে কি থাকবে? ক্লোজে উড কুড মাইট থাকবে। দেখো কোথায় পাও উড কুড মাইট এর b2 কোথায় আছে? কোথায় আছে? এই যে দেখো তো, এটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রেও আছে। দেখো এখানে কি আছে? মাইট আছে। আর এই গ্যাপের সাথে আমি কি পাচ্ছি? b2 পাচ্ছি। এর মানে কি হবে? গ্যাপের সাথে b2 আছে, গ্যাপের সাথে b2 আছে, এরপরে উড কুড মাইট আছে, তাহলে চোখ বন্ধ করে বসাই দাও আনলেস। উত্তর হবে আনলেস। আনলেস হবে উত্তর। 3 নাম্বার দেখো, গ্যাপের সাথে হ্যাড বিন আছে, হ্যাড বিন না, হ্যাড প্লাস b3 থাকবে। এরপরে উড কুড তো থাকবেই, সাথে অতিরিক্ত মাইট হ্যাভ থাকবে, অতিরিক্ত হ্যাভ থাকবে। ওইটাতে কি ছিল? শুধু উড কুড ছিল। আর যখন হ্যাড প্লাস b3 থাকবে আনলেস যুক্ত বাক্যে, সেই ক্ষেত্রে আমার উড কুড মাইট বসে। দেখো গ্যাপ আছে কোথায়? গ্যাপের পরে কোথায়? হ্যাড প্লাস b3 আছে। এই যে গ্যাপ আছে, গ্যাপের পরে হ্যাড প্লাস b3 পাইছি, পাইছি তো, বসাই দাও। এরপরে কি আছে দেখো, এর পরবর্তী ক্লোজটাতে কি আছে? আছে কিনা? উড হ্যাভ আছে কিনা? পাইছি তো, উড হ্যাভ, উড হ্যাভ পাইছি, বসাই দাও। আনলেস বসাই দাও। কথা বুঝাইতে পারছি? এই হলো আনলেস ইফ নট এর কাহিনী। ওকে, এবার আসো উড ইউ মাইন্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আসবে আসবে পরীক্ষাতে, বেশিরভাগ ক্ষেত্রে আসে। উড ইউ মাইন্ড, এটা বিষয়টা কি? অনেক সময় খুব অনুনয় বিনিময় করা আর কি, খুব বিনীত অনুরোধ করে কিছু কেয়ার করতে আর কি। এবার আসো উড ইউ মাইন্ডের ক্ষেত্রে। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে খুব আসে। দেখো এটার অর্থ কি দিচ্ছে। উড ইউ মাইন্ড অনেক সময় বিনীত অনুরোধ অথবা কিছু করবার অনুমতি, ঠিক আছে, কিছু খাওয়াবার অনুমতি মূলত আর কি। অনেক সময় স্পেলিংটা হয় নাই, যাই হোক। দেখো অনুমতি চাইতে গেলে আমার উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি। উড ইউ মাইন্ডের একটা বড় সাইন কি জানো? আমি বলছিলাম একটা কথা তোমাদের, কোয়েশ্চন মার্ক থাকবে উড ইউ মাইন্ডের পরে। হোয়াট ইফ, উড ইউ মাইন্ড, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক, এগুলার ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন থাকে শেষে। তো ওইগুলোর সাথে এগুলার একটা ডিফারেন্স দেখো। উড ইউ মাইন্ডের একটা বড় ডিফারেন্স হচ্ছে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে। উড ইউ মাইন্ড যেখানে পাইবা গ্যাপ, গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, চোখ বন্ধ করে বসাই দাও উড ইউ মাইন্ড। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। দেখো আমি পাচ্ছি গ্যাপের পরে কি পাচ্ছি? গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি পাচ্ছি, পাচ্ছি গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি। এই যে দেখো 2 নম্বরটা, গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন, শেষে প্রশ্নবোধক চিহ্ন, কি হবে? কি হবে এখানে? উড ইউ মাইন্ড হবে। বুঝতে পারছি? এই যে দেখো ভার্বের সাথে আইএনজি, গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি, এরপরে প্রশ্নবোধক সাইন আছে, বসাই দাও। চোখ বন্ধ করে বসাই দাও উড ইউ মাইন্ড। সেম কাহিনী, এই যে ওপেনিং, ভার্বের সাথে আইএনজি,
এরপরে প্রশ্নবোধক চিহ্ন কি হবে, বুঝাইতে পারছি তো? আচ্ছা, এবার আসো। নো সোনার ডট ডট দেন, স্কার্সলি ডট ডট হুয়েন, হার্ডলি ডট ডট হুয়েন, এগুলো এর আগে আরো শুনছো, অনেকবার শুনছো, এগুলো আরো কাজে আসবে সামনে, কমপ্লিটিং সেন্টেন্সে আসবে। দেখো, নো সোনার হেড ডট ডট দেন, সো এই দেন থাকলে কি আমি বসাই দিতে পারবো? দেন থাকলে কি আমি উড রাদার বসাই দিতে পারবো? আমরা তো শুরুতে শিখছিলাম কি বসাতে হবে আমাদের, উড রাদার বসাতে হবে। কোথায় ছিল এটা? উড রাদারের বাক্যটা দেখো তো, দেন থাকলে কি বসাতে হবে? উড রাদার বসাতে হবে, এই কথা তো বলছিলাম। কিন্তু এটা কখন বসাবো জানো? এটা যখন দেখবা একটা জিনিস আছে, দেখো, এ ব্রেভ ওয়ারর উড রাদার ডাই দেন উইল টু এনিমেলস, এই যে এরকম আছে, এইরকম আছে। আর এটার ক্ষেত্রে দেখো কি আছে, এই এই কই গেল এটা, এই যে দেখো, এটার ক্ষেত্রে কি থাকবে? এটার ক্ষেত্রে দেখবা এখানে একটা গঠন আছে, সেটা কি? হ্যাড প্লাস বি3 আছে, গ্যাপের পরে হ্যাড প্লাস বি3 আছে গ্যাপের সাথে, এরপরে ওই পাশে কি থাকবে? দেন অথবা হুয়েন থাকবে, বসাই দিব। এবং এরপরে বি2 পাইবা, এটা হচ্ছে বড় একটা সাইন, মাথায় রাখবা বি2। দেখো তো হ্যাড প্লাস বি3 আছে কিনা এখানে, এই যে হ্যাড প্লাস বি3 পাইছি আমি গ্যাপের পরে হ্যাড প্লাস বি3, বা নো সোনার হেড, আমি এখানে বি3টা অনেক সময় একা পাবো। এরপরে বি2 আছে, এরপরে বি2 আছে, গ্যাপ থাকবে দুইটা। উড রাদারের ক্ষেত্রে গ্যাপ থাকবে একটা, দেন দেওয়া থাকবে। কিন্তু এখানের ক্ষেত্রে নো সোনার হেড ডট ডট দেনের ক্ষেত্রে দেন দেওয়া থাকবে না, দেন গ্যাপের মধ্যে থাকবে, ওই গ্যাপে বসাতে হবে দেন। কথা বুঝাইতে পারছি? কথা বুঝতে পারছো তো? এই হলো কাহিনী, কথা বুঝতে পারছো? স্কার্সলি হেড, আই রিচ দ্য স্টেশন, এই যে কার্সলি, হার্ডলি, এগুলা বসাইতে পারো, একটা বসাই দিও, হয়ে যাবে। উপরে দেখবা কি আছে, উপরে ফিল ইন দ্য গ্যাপস এর জন্য কি আছে উপরে দেওয়া? নো সোনার হেড ডট ডট দেন আছে, তাহলে ওই গ্যাপে নো সোনার হেড ডট ডট দেন বসবে। উপরে দেওয়া আছে স্কার্সলি ডট ডট হুইয়েন, তাহলে ওই গ্যাপে স্কার্সলি ডট ডট হুইয়েন বসাই দিবা। উপরে যেটা দেওয়া থাকবে নিচে এটাই বসাই দিবা, এটাই হচ্ছে কথা। নেক্সট আসো, ইন অর্ডার টু। ইন অর্ডার টু অর্থ কি দেয়? অর্থ দেয় প্রথম 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 যে কথাটা মাথায় রাখবো, অনুসারে একটা অর্থ দিবে। ওকে, কোনো কিছু করার উদ্দেশ্যে প্রকাশ করতে, এরকম। দেখো, ইন অর্ডার টু আছে, যেহেতু শেষে টু আছে আমরা বুঝি সহজেই কি বসবে, এরপরে বি0 বসবে। দেখো তো এটা কি আছে, গ্যাপের পরে গেট আছে, বি0 আছে। ফাইন্ড, ফাইন্ড কি? বি0, এটার সাথে কোনো কিছু অতিরিক্ত যুক্ত হয় না। বি0 মানে কি? এস বাই এস, ভার্বের সাথে আইএনজি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, এগুলো কোনো কিছু হবে না। কথা বুঝতে পারছো? তো সেই হিসেবে আমরা কি বলবো এখানে? ইন অর্ডার টু, অর্থ মিলাবা, অনুসারে অর্থ দিবে। দেখো, স্টুডেন্ট মাস্ট ওয়ার্কস, স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড, স্টুডেন্টদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে। কিসের জন্য? ইন অর্ডার টু গেট দেমসেলফ অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটি, তাদেরকে যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে, অ্যাডমিশনের জন্য এই অনুসারে থেকে কি করতে হবে? প্রচুর পড়াশোনা করতে হবে। পরেরটা কি? সেকেন্ডটা, সো ইট ওয়াজ ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার। ওকে, সো ইন অর্ডার টু ফাইন্ড ওয়াটার, মনে আছে? হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, কাকের কাহিনীটা মনে আছে? সে যে পানি খুঁজতেছিল এই দিক সেই দিক, পানি খুঁজে পাইতেছিল না, এই 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 সব এই বাক্যটা আসছে ওইখান থেকে। ইট ওয়াজ ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার, সে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, কিসের কিসের কি উদ্দেশ্যে? কোনো কিছুর উদ্দেশ্য প্রকাশ করতে। উদ্দেশ্যটা কি? ফাইন্ড ওয়াটার, পানি খুঁজার উদ্দেশ্যে। কথা বুঝতে পারছো? ইন অর্ডার বসাই দিবা। আসলে লেস্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, লেস্টার একটা কমন জিনিস আছে। লেস্টার কমন জিনিস হচ্ছে, দেখবা গ্যাপের পরে তুমি শুড অথবা মাইট পাচ্ছ। কথা বুঝছো? মনে রাখবা, এটা সবচেয়ে বড় সাইন। গ্যাপের পরে শুড অথবা মাইট পাচ্ছ, এরপরে বি0 তো অবশ্যই থাকবে, যেহেতু শুড মাইট একটা মডালস, মডালসের পরে বি0 বসবে। অর্থ কি দিবে জানো? এটার অর্থ দিবে যাতে না, বুঝছো? দেখবা এটা অর্থ মিলাই। দ্য থিফ হ্যাজ প্লেড অ্যাওয়ে, মানে চুপটা কি করছিল? পালিয়ে গেছে। হ্যাঁ, কেন পালাইছে? যাতে না। লেস্ট অর্থ যাতে না, যাতে না হি শুড বি কট, যাতে না সে ধরা পড়ে যায়, ঠিক কি না? তাহলে যাতে না অর্থ দিচ্ছে, অর্থ তো দিচ্ছে। দেখো, এই লেস্ট, এই গ্যাপ, এই গ্যাপের পরে তুমি কি পাচ্ছ? শুড পাচ্ছ, পাচ্ছ তো শুড। এখন অর্থ মিলাও, অর্থ মিলাই এখন লেস্ট বসাই দাও। গ্যাপের পরে কি পাচ্ছ? শুড পাচ্ছ। গ্যাপের পরে কি পাচ্ছ? মাইট পাচ্ছ। এবার শুড মাইট এগুলা তো পাইবা, আবার অর্থ মিলানোর চেষ্টা করবা। শুড মাইট দেখলেই শুধু লেস্ট বসাই দিবা না, চোখ বন্ধ কইরা, একটু অর্থ মিলানোর চেষ্টা করবা। শুড মাইট দেখলে প্রথমে লেস্ট চিন্তা করবা, পরে অর্থ মিলাই দেখবা লেস্টের সাথে যায় কিনা। কথা বুঝাইতে পারছি? এই যে এটাও সেম কাহিনী করবে। এবার আসো, নট অনলি ডট ডট বাট অলসো। নট অনলি ডট ডট বাট অলসো মানে কি? মানে এইটাও না ওইটাও, এরকম অর্থ দেয়, ঠিক না? এটা একটা মাথায় রাখবা। নট অনলির পরে যে ভার্বটা বসবে, সরি, নট অনলির পরে যে পার্টস অফ স্পিচটা বসবে,
নট অনলির পরে যে পার্টস অফ স্পিচ পাইবা, ওকে, বাট অলসোর পরে সেম পার্টস অফ স্পিচ পাইবা। কথা বুঝো নাই? দেখো এই যে এখানে কি আছে, নট অনলি ইমপ্রুভস আছে, ওকে, দেখো এখানে বুস্টস আছে, দুইটাই ভার্ব, দুইটাতেই এস আছে, বসাই দেও নট অনলি ডট ডট বাট অলসো। কথা বুঝতে পারছো? অনেক সময় আবার দেখবা বাট অলসো পাইতেছে না, শুধু বাট অথবা শুধু অলসো আছে। কথা বুঝতে পারছো? ওইটা তোমার ফিল ইন দ্য, উপরে তো গ্যাপ থাকবে, নট অনলি ডট ডট বাট অলসো, উপরে দেওয়া থাকবে না, উদ্দীপক কি বলে এটারে, তোমাদের তো এখানে উইথ ক্লু, ক্লু তো দেওয়া থাকবে, ওই ক্লুতে যদি শুধু নট অনলি ডট ডট বাট থাকে বাট বসাই দিবা, যদি নট অনলি ডট ডট বাট অলসো থাকে বাট বসাই দিবা, যা আছে তাই বসাই দিবা। মাথায় কথা বুঝতে পারছো? গ্যাপের পরে কি আছে, বাংলাদেশ, একটা দেশের নাম, মনে রাখলাম। পরে কি আছে, নেপাল, দেশের নাম। কি কথা মিলছে? উভয় পাশে একই ধরনের পার্টস অফ স্পিচ থাকবে, আছে তো? বুঝতে পারছো? এজ এ ফুটবলার, গ্যাপের পরে ফুটবলার আছে, এটা নাউন। এজ এ পার্সন, এটা নাউন। একই ধরনের জিনিস আছে, বসাই দাও নট অনলি ডট বাট অলসো। এই যে কথা বুঝতে পারছো? টার্ন, বি2 আছে, বার্বের ফার্স্ট ফর্ম, বার্ব। এই যে ফরগট, বার্বের ফার্স্ট ফর্ম বি2 আছে, সহজ রে ভাই, বসাই দাও, চিন্তা করার দরকার নাই, বসাই দাও নট অনলি ডট ডট বাট অলসো। কি আছে এরপরে, সিন্স আছে। কি সিন্স, সিন্স মানে কি? কোনো কিছুর কারণ প্রকাশ করতে আমরা সিন্স ব্যবহার করে থাকি, অথবা যুক্তি অথবা কোনো অজুহাত বুঝাতে আমরা সিন্স ব্যবহার করি। কথা বুঝছো না? বুঝবা, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতেছি, দেখো। হি কুড নট বাই দ্য এক্সপেন্সিভ ওয়াচ। কি করতে পারে না, কুড নট বাই মানে কিনতে পারে নাই, সে এক্সপেন্সিভ ওয়াচ কিনতে পারে নাই, দামি ওয়াচ, সিন্স হি ওয়াজ ইনসলভেন্ট। কথা বুঝো নাই? এখন দেখো, সিন্স মানে আমি কি বলছিলাম, অর্থ কি দিচ্ছে আমাদের, অর্থটা মনে আছে? কোনো কিছুর কারণ প্রকাশ করতে, যুক্তি প্রকাশ করতে, এগুলাই তো বলছি নাকি, অজুহাত প্রকাশ করতে। তাহলে দেখো তো এখন অর্থটা মিলবে কিনা। আর একটা কথা, ইনসলভেন্ট অর্থ জানো তো? জানো না? একটা বাক্য আছে না, একটা উক্তি আছে না, বই কিনে কেউ দেউলিয়া হয় না। খুব সম্ভবত এটা সৈয়দ মুস্তফা আলীর বাক্য, আমি জানি না, এরকমটাই হবে। তাহলে কি, এই যে দেউলিয়া, দেউলিয়া, ইনসলভেন্ট মানে দেউলিয়া। কথা বুঝতে পারছো? হি কুড নট বাই দ্য এক্সপেন্সিভ ওয়াচ সিন্স হি ওয়াজ ইন ইনসলভেন্ট। কথা বুঝতে পারছো? দেখো এখানে আর একটা সাইন আছে, সেটা কি, ভি1 আছে। কি আছে, ভি1, অথবা এখানে কি থাকবে, হ্যাভ, হ্যাজ প্লাস ভি3, এগুলা থাকবে। কথা বুঝতে পারছো? সিন্স খুব বেশি একটা আসে না, বেশ ঝামেলার বিষয়। সিন্সের পরে ভি2 পাইবা, সিন্সের আগে ভি1 পাইবা, অথবা, অর্থাৎ আমি যদি টেন্সের হিসেবে বলি, সিন্সের আগে ভি1 আছে, অথবা পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি হ্যাভ, হ্যাজ প্লাস ভি3 লিখতে পারি। আর ভি1 মানে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট সিম্পল, যাই বলি। দেখো ভি1 আছে, অথবা হ্যাভ, হ্যাজ প্লাস ভি3 আছে, গ্যাপ আছে, এরপরে ভি2 আছে, সিন্স বসাই দেব, সিন্স বসাই দেব। গ্যাপের আগে ভি2 আছে, গ্যাপের পরে হ্যাড প্লাস ভি3 আছে, বসাই দেব, সিন্স বসাই দেব। দেখো একটু মিলানোর চেষ্টা করি। গ্যাপ আছে, এই যে গ্যাপ, ঠিক আছে, গ্যাপ আছে, গ্যাপের আগে কি আছে, কুড আছে, ভি2, কুড নট বাই কি, গ্যাপের আগে ভি2 আছে, গ্যাপের পরে কি আছে, গ্যাপের পরে কি আছে, গ্যাপের পরে বি আছে, গ্যাপের পরে বি আছে, বিটা কোন ফর্মে আছে, ফার্স্ট ফর্মে আছে, ওয়াজ আছে। আমরা মিলাই, এই যে ভি2 আছে, হ্যাঁ, এখানে তো এটা মিলতেছে না, দেখি কোনো সমস্যা হলো। আচ্ছা পরবর্তী এক্সাম্পলটা দেখি। আরেকটা কথা মনে রাখো, সিন্স কিন্তু আমাদের, সিন্সটা কিন্তু আমাদের বাক্যের শুরুতে বসতে পারে। কথা বুঝতে পারছো? সিন্স অথবা এস বাক্যের শুরুতেও বসতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব বলো তো? এই যে দেখো, আর অ্যাটিটিউড ইজ সফট, এখানে কি আছে, ভি1 আছে। সিন্সের ক্ষেত্রে তাহলে ওই রুলস খাটবে না, ওকে। এই যে এখানে আবার ভি1 আছে, একই টেন্স হচ্ছে, এর মানে এই রুলস খাটবে না সিন্সের ক্ষেত্রে, বাদ দাও, এই রুলস বাদ দাও। সিন্সের তাহলে অর্থ ধরবা, কারণ যুক্তি, এগুলা বিশেষ করে কারণ অর্থটা ধরবা, ধরে করে ফেলবা। এবার আসো 2.2 এর ক্ষেত্রে, 2.2 খুবই সহজ, খুবই সহজ। দেখো 2, এই যে বড় 2, বড় 2, 2 ডাবল ও, এটাতে বড় 2 বলি, দুইটাও আছে এই কারণে। এরপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আছে, এরপরে 2 আছে, আছে কিনা, এরপরে ভার্ব হবে, ভার্বের বেস ফর্ম হবে। বুঝো না আমার কথা? দেখো এই একটা গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে, হেল্প আছে,
ভার্বের বেস ফর্ম, একটা ভার্ব আবার বেস ফর্ম। বিজি একটা কি? অ্যাডজেক্টিভ, ঠিক কি না? অ্যাডজেক্টিভ আছে, দেখো দুইটা গ্যাপ, একটা গ্যাপের পরে অ্যাডজেক্টিভ আছে, একটা গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম আছে, কি বসাবো? টু ডট ডট টু। একটা একটা গ্যাপের পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আছে, আর একটা গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম আছে। এটা আমি তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি, ভিজিরো লিখে দিচ্ছি। কথা বুঝতে পারছো? ভিজিরো লিখে দিই, সহজ হবে বুঝতে। এই যে দেখো, গ্যাপ, গ্যাপের পরে বিজিরো আছে, গ্যাপের পরে বিজিরো, আবার এখানে গ্যাপের পরে ডিফিকাল্ট আছে অ্যাডজেক্টিভ। তাহলে দুইটা গ্যাপ আছে একই বাক্যে, একটা গ্যাপের পরে অ্যাডজেক্টিভ আর একটা গ্যাপের পরে বিজিরো, ভার্বের বেস ফর্ম বসাই দাও টু ডট ডট টু। স্লোলি, স্লোলি কি রে? অ্যাডভার্ব না, একটা অ্যাডভার্ব আছে, এরপরে রিচ কি একটা ভার্ব, সেই ভার্বে কি আছে? বেস ফর্ম। বেস ফর্ম কি না রিচ, এর সাথে তো অতিরিক্ত কোনো কিছু যুক্ত হয় নাই, তাহলে কি বলবা, কি লিখবা এখানে? টু ডট ডট টু। কথা বুঝছো? আমাদের আর বেশি নেই, মাত্র 2-3টা আছে, শেষ, ক্লাস শেষ। ফিল লাইকটা দেখো, ফিল লাইক খুব বেশি একটা আসে টাসে না, দেখে ফেলো, ভাল লাগবে, পরীক্ষাতে আসলে তখন ধরা গাইবা। এটা সহজ টপিক, এই টপিকে সব পারতে হবে। ফিল লাইকটা কেন বসে? অনুভূতি প্রকাশ করতে, এটা ইতিবাচক বা নেতিবাচক, যে কোনো একটা ফিলিং। ওকে, কোনো কিছু করতে ইচ্ছে করছে, ফিল লাইক প্লাস ভার্বের সাথে এনজি। কথা বুঝো নাই? যেমন দেখো, আই এম ভেরি থার্স্টি, আমি কি তৃষ্ণার্ত। আই ফিল লাইক হ্যাভিং এ নাইস কুল গ্লাস অফ লেমন, লেমনেড। বুঝো তো লেমনেড কিটা? এই যে লেমন শব্দটা আছে, লেমন আছে তো, মানে কি লেবু না, লেবু জাতীয়, লেবুর শরবত। ওকে, এ নাইস কুল গ্লাস অফ লেমনেড। তাহলে আমি কি করতেছি? এই যে দেখো, ও ফিল লাইকের পরে একটা বড় জিনিস কি বলছিলাম মনে আছে তো? ভার্বের সাথে আইএনজি। কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি বসে? উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসে, ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি বসে। যদি তুমি দেখো উপরে তোমার ক্লু যে দেওয়া থাকবে সেখানে ফিল লাইক আছে, উড ইউ মাইন্ড আছে, দুইটা আছে, তাহলে গ্যাপে তুমি তুমি শূন্যস্থানে এসে দুইটা গ্যাপের পরে পাইবা ভার্বের সাথে আইএনজি। এখানে একটু অর্থটা ধরার চেষ্টা করবা। হ্যাঁ, ও না, অর্থ তো ধরতে হবে না। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে, সাথে একটা কি সাইন থাকবে। উড ইউ মাইন্ডের পরে বলছিলাম এখানে ফুল স্টপ থাকবে না, এখানে কোয়েশ্চন মার্ক থাকবে, কিন্তু ফিল লাইকের ক্ষেত্রে ফুল স্টপ থাকবে। পার্থক্য বুঝছো? মনে রাখো, ভার্বের পরে গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি আছে, আমরা উড ইউ মাইন্ড অথবা ফিল লাইক চিন্তা করব। আবার উড ইউ মাইন্ড আমরা কখন আনবো? যখন এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, কিন্তু ফুল স্টপ থাকলে আমি ফিল লাইক বসাবো। শেষ কথা। প্রোভাইড দ্যাট খুব বেশি একটা আসে না, খুব বেশি আসে না, স্কিপ করতে পারো। উর্ধেরটা একবার একটু দেখতে পারো, কি বসে উর্ধের? উর্ধেরটা অনেক সময় উর্ধেটের জায়গায় আইউইশ থাকতে পারে, আইফেন্সি থাকতে পারে, খুব বেশি একটা আসে না, তাও একবার দেখে ফেলো। ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি বুঝায়, বুঝছো? পরে ক্লোজটি পাস্ট টেন্স হবে, আবার পাস্ট টেন্সের মধ্যে যদি সেটা বিবাদ হয় তাহলে ওয়ার বসবে। কখনো যদি দেখো, দেখো একটু কনফিউজড হইবা এগুলোর ক্ষেত্রে, বুঝছো? এই যে দেখো, আই ওয়ার আছে, কি আছে? আই ওয়ার, ওয়ার আছে, আই এর পরে ওয়ার, আই এর পরে নরমালি ওয়াজ হয়, কিন্তু আই এর পরে ওয়ার আছে, চোখ বন্ধ করে বসাই দিবা উর্ধেট অথবা আই উইশ অথবা আই ফেন্সি। এই যে দেখো, ভি টু আছে, ভি টু আছে ফার্স্ট টেন্স, বসাই দাও গ্যাপের আগে আই, আই ফেন্সি। কথা বুঝাইতে পারছি? এই যে এই কাহিনীগুলাই হবে। কথা বুঝতে পারছো? এবার আমি তোমাদের এই পুরো ক্লাসটা, পুরো ক্লাসের মধ্যে সবগুলা কি হাইলাইট করা আছে না? সেম যেভাবে হাইলাইট করা, ঠিক একই জিনিস আমি তোমাদেরকে দিয়ে দিব। কথা বুঝতে পারছো? একই জিনিস আমি তোমাদেরকে, অথবা একটা আমি আমি তোমাদেরকে একটা ফ্রেশ কপি দিব, এইভাবে না, একটা ফ্রেশ কপি যেখানে সবকিছু সুন্দরভাবে দেখা যাবে, এটা পেয়ে যাবা পিডিএফ এ, পিডিএফ এ পেয়ে যাবা, ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবা, পিন কমেন্ট করে রাখবো। ঠিক আছে, পরবর্তী ক্লাসের অপেক্ষা থাকো, আরো ভালো ক্লাস আসবে, এর থেকে ভালো ক্লাস।